হবে শুভশ্রী ভাই। আচ্ছা ওকে সো ঠিক আছে, আমরা আগের দিন যা করছিলাম সেটাই আমরা আসলে মানে একটু মানে সেম ওয়েতেই অলমোস্ট একটু রিপিট করবো আর কি। তো আমরা হচ্ছে তোমার এটা ডিফারেন্ট বই থেকে ডেফিনেশন দেওয়া হইতেছে। আমি ডেফিনেশন এই ফালতু একটা সফটওয়্যার। ওকে আজকে ক্র্যাশ করলে ভাই আজকেও ক্র্যাশ করতে পারে, দেখছো না? আজকে বেশি বেড়া দিচ্ছে, আমি যে ডাক দিচ্ছি একটু পর পর আসতেছে, ঘটনা কি? আল্লাহ আচ্ছা ইয়া ঠিকই তো আছে এটা। কথা আছে নাকি, আচ্ছা কথা আসবে নাকি জিজ্ঞেস করি। ওকে, আমরা ফার্স্টে আজকে একটু আলোচনা করবো হচ্ছে মানে গ্রুপেরও মনোয়েডের একটা ছোট পার্ট আছে যেটা আমরা আসলে কতদিন আলোচনা করি নাই, সেটাকে বলা হচ্ছে সেমি গ্রুপ। ওকে, সো সেমি গ্রুপের ক্ষেত্রে কি হয়? সেমি গ্রুপের ক্ষেত্রে তোমার হচ্ছে আমাদের একটা সেট থাকবে, সেটের সাথে একটা বাইনারি অপারেশন থাকবে। বাইনারি অপারেশনটাকে এইভাবে ম্যাপ লিখলাম, তাহলে এটা হচ্ছে একটা সেট, এটা হচ্ছে বাইনারি অপারেশন। ওকে, বাইনারি অপারেশনটা এখন এটার ক্ষেত্রে মাত্র দুই হ্যালো হ্যাঁ আমার আটকে গেছে ভাই। ভাই ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি ভাইয়ের? আমার নেট গেছে কা না না ভাই নেট গেছে, নাহলে ভাইয়ের নেটটা মনে হয় ক্র্যাশ করছে, নাহলে পিসি রিস্টার্ট দিয়েছে বা ইয়া ক্র্যাশ করছে কোনো। হাই হাই। এই তুই যে ইয়া দিছিস কোর i3 তো ঝামেলা করবে ইনকমিং, ওই যে মাইক্রোসফটের সারফেস যেটা। না না ভাইয়ের এটা তো ভাই ইয়াতে আছে, না না এটা পেন্টিয়াম 4 এ আছে, পেন্টিয়াম 4। না না সারফেস যে কিনতে বললো, সারফেস ওর জন্য কি বললাম। কিনতে কি বলছে, আমি জাস্ট খালি বললাম। ও আচ্ছা আচ্ছা। না আইপ্যাড সব দিক দিয়ে আইপ্যাড বেস্ট, যদি মানে কস্টের কথা চিন্তা করি তাহলে এটার জন্য আইপ্যাডই ভাই ভালো। বেরিয়ে হয়ে গেছে, ভাই বেরিয়ে হয়ে গেছে নাকি? তোর ইয়া থেকে আনলে তুই রেকর্ডিংটা পোস্ট দে ইমেল, ওই সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা বাই দ্য ওয়ে, সাইফুর স্যারকে কল দিছিলাম আজকে, কল দিছিল সাইফুর স্যার। আচ্ছা ঠিক আছে বাদ এখানে। আচ্ছা, তো আমরা হচ্ছে যেটা বলতেছিলাম যে একটা সেমি গ্রুপের ক্ষেত্রে ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ এই দুটো প্রপার্টি হলেই চলে। তারপরে আমরা আর একটা ডেফিনেশন দিই, সেটা হচ্ছে একটা সেমি গ্রুপকে আমরা কমিউটেটিভ বলবো কখন? কমিউটেটিভ ভাই তাইলে হচ্ছে ওই সেমি গ্রুপের মধ্যে আইডেন্টিটি থাকা নাই, বাধ্যতামূলক না, তাই তো? হ্যাঁ বাদ, আইডেন্টি থাকলে থাকতে পারে, কিন্তু বুঝতে পারতেছো যে হ্যাঁ ফর অল এ বি বিলংস টু এস, ঠিক আছে? মানে So, ধরেন এক একটা প্রপার্টি যে আছে সবগুলো ধরেন বিভিন্ন কম্বিনেশন তো বানানো যায়, একটা বাদ দিয়ে একটা। না কম্পিটিশন থাকে না যে তুমি ধরো অ্যাসোসিয়েটিভ বাদ দিয়ে দিচ্ছ, ঠিক আছে, তখন তো আসলে মোটামুটি বিপদেই পড়ে গেছে, তাই না? আর কিছু হ্যাঁ করার খুব, নাই ওটা নিয়ে। হ্যাঁ তখন না করা যায়, ওই যে তোমার অক্টানিয়ন আছে, অক্টানিয়ন তো অ্যাসোসিয়েটিভ না, ঠিক হ্যাঁ আছে? কিন্তু ওকে, সো করা যায় ম্যাথমেটিক্স, কিন্তু মানে আমরা রেগুলারলি করি না আর কি। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে তোমার লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি থাকতে পারে সেমি গ্রুপে, সো ওইটা ওইভাবে ডিফাইন করা যায়। তা আমি জাস্ট এমনি লিখে রাখলাম যে এক্সিস্ট করতে পারে লেফট অ্যান্ড রাইট আইডেন্টিটি। ওকে, সো এইগুলোর ডেফিনেশন হচ্ছে গিয়ে তোমার ধরো ধরো হচ্ছে এটা হচ্ছে লেফট আইডেন্টিটি, আর আরেকটা হচ্ছে রাইট আইডেন্টিটি হতে পারে ধরো এরকম, কি নাম দিব, এফ দেই, ঠিক আছে? এটা এটা হচ্ছে রাইট আইডেন্টিটি, এটা হচ্ছে লেফট আইডেন্টিটি, এটা হচ্ছে রাইট আইডেন্টিটি। ওকে, এখানে ফর অল এ বিলংস টু আমাদের সেমি গ্রুপ এসে। আচ্ছা, এখন তোমার হচ্ছে যে এখন এটা আমরা প্রুফ করতে পারি যে হচ্ছে গিয়ে যদি একটা ধরো সেমি গ্রুপের, হ্যাঁ একটা প্রুফ চেষ্টা করা যাক, আমরা কালার চেঞ্জ করি, প্রুফ মানে প্রপোজিশন আর কি, প্রপোজিশন
যে ধরো একটা সেমি গ্রুপে লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি দুটাই আছে, ওকে, তাহলে এটা প্রুফ করতে হবে যে এই দুইটা আসলে একটাই আইডেন্টিটি। আচ্ছা এটা চিন্তা করতে পারো, ই এন্ড এফ, ঠিক আছে, এটা হচ্ছে একটা হচ্ছে লেফট আইডেন্টিটি আর একটা হচ্ছে রাইট আইডেন্টিটি, ঠিক আছে, বিলংস টু সাম সেমি গ্রুপ এস। তাহলে প্রুফ করতে হবে দেন E equals to F, ওকে। এখন কিভাবে প্রুফ করা যায়? দুই সাইডেই যদি ই আর এফ নেই, এক সাইডে মানে অ্যাসোসিয়েটিভিটি খাটায় কিছু করা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটা একটা সিম্পল প্রুফটা করি। এটা হচ্ছে ধরো ই টাইমস এফ, ওকে। তো এখন আমরা নিলাম হচ্ছে ই হচ্ছে, এখন দেখো আমরা জানি কি ই হচ্ছে লেফট আইডেন্টিটি, তাহলে কি হবে, এটা এফ হবে, কেননা বাই ডেফিনিশন অফ লেফট আইডেন্টিটি যেহেতু হচ্ছে ই এ ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু এস, ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, আবার একইভাবে আমরা পাই হচ্ছে ই টাইমস এফ ইকুয়ালস টু ই, কেননা যেহেতু ও আচ্ছা, এ এফ ইকুয়ালস টু এ ফর অল এ ইন এস, সো দেয়ারফর অতএব ইকুয়ালস টু এফ, ওকে। ভাই এটা হচ্ছে একটা বেসিক প্রুফ। আচ্ছা, এটা নিয়ে কারো প্রশ্ন আছে আমাদের এই প্রথম প্রপোজিশন? না ভাই, আমি সেমি গ্রুপের নিয়ে মানে সেমি গ্রুপের ডেফিনিশন কি দিছেন? ওই যে উপরে লেখা আছে দেখো, না মানে ওটা কি মাইনাস চিহ্ন দিছেন নাকি ওটা কি চিহ্ন দিছেন? ও আচ্ছা, হিয়ার এখানে আচ্ছা, মানে ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ থাকবে, বাকি দুটো থাকবে না, মানে ওকে। আইডেন্টিটি নট নেসেসারি। হ্যাঁ, আইডেন্টিটি নট নেসেসারি, কিন্তু আমি এখানে প্রপোজিশন দিলাম যে যদি দুইটা আইডেন্টিটি এক্সিস্ট করে লেফট আর রাইট আলাদা আলাদা ভাবে, তাহলে দুইটা আসলে একটাই আইডেন্টিটি। আচ্ছা, আর কমিউটেটিভটাও হচ্ছে নট নেসেসারি। কমিউটেটিভ আমার এক্সট্রা একটা কন্ডিশন থাকতে পারে, না থাকতে পারে, এটা কমিউটেটিভ হবে যদি এটা হয়। আচ্ছা, মেইন ডেফিনিশন হচ্ছে আ সেট উইথ বাইনারি অপারেশন, ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সহ, তাই তো? হুম হুম হুম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে তোমার আমরা আরেকটা প্রপোজিশনে যেতে পারি, এবং আমরা এখন এটাকে রিডিফাইন করতে পারি হচ্ছে গিয়ে চাইলে 1 দিয়ে, ঠিক আছে, যেখানে 1 হচ্ছে একটাই আইডেন্টিটি যদি দুইটাই থাকে, ঠিক আছে, মানে আলাদা সিম্বল না দিয়ে আর কি, চাইলে ইও লেখা যায়, হু কেয়ারস। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে ওকে, আমরা তাহলে একটা নতুন ধরনের ডেফিনেশন দেখি, সেটা হচ্ছে তোমার লেফট জিরো অ্যান্ড রাইট জিরো, ওকে। সো এটা একটা নতুন জিনিস। সো এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ছিল, এবার হচ্ছে লেফট জিরো অ্যান্ড রাইট জিরো, ঠিক আছে। তো লেফট জিরো রাইট জিরোর শর্তটা হচ্ছে এরকম যে জিরো টাইমস এ ধরো এরকম ইকুয়ালস টু জিরো ফর অল এ ইন এস, তাহলে এটা হবে লেফট জিরো। ভাই জিরোর ডেফিনেশন হচ্ছে এটা কোনো কিছুর সাথে এটা গুণ করলে এটাই ব্যাক করে। আচ্ছা, আর এ টাইমস ধরো এটার নাম নিচে একটা দাগ দিলাম, তাহলে এটা, ওকে। এটা হচ্ছে আচ্ছা, নরমালি আমরা তো জিরো কে অ্যাডিটিভ ইয়া হিসেবে চিন্তা করি, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ, না এখানে এটা আলাদা এক্সিস্ট করে, এরকম একটা এলিমেন্ট না হয়েছে, ওকে। আচ্ছা, ওকে, তো এখন আর এটাকে আমরা জিরো বলবো যদি আসলে দুইটাই সেম হয়, ঠিক আছে। তাহলে এখন তোমার ইজি একটা প্রপোজিশন দেওয়া যায়, কি বলো দেখি প্রপোজিশনটা? দুইটা জিরো সেম, হ্যাঁ, যদি দুইটা এক্সিস্ট হয় দুইটাই সেম,
হ্যাঁ মানে ঠিক আছে? আচ্ছা, একটার এক্সিস্টেন্স তো আরেকটার এক্সিস্টেন্স না না ইমপ্লাই না করে না। ইমপ্লাই করে না, না। ঠিক আছে? ইফ both zeros তো আইদার ওয়ে আর কি কখনোই মাল্টিপল জিরো থাকতেছে না, মানে আহ, যদি লেফট জিরো খালি থাকে তাহলে তো জিরো একটাই, আবার যদি মানে লেফট জিরোই, যদি রাইট জিরো থাকে তাহলে খালি রাইট জিরো, আর লেফট জিরো রাইট জিরো দুইটাই থাকলেও সেম জিনিস। এই সেম ওয়েতে প্রুফ করা যায়। ঠিক আছে? মানে তুমি হচ্ছে জিরোর সাথে দুই জিরোকে একসাথে গুণ দিয়ে দেখাবো যে দুই শর্ত দিয়ে একটা একটা সমান, এই আর কিছু না। ঠিক আছে? তাহলে ভাইয়া যেভাবে এটা প্রুফ হয়েছে। শুধু যদি হুম শুধু যদি লেফট আইডেন্টিটি থাকে তাহলে কি ক্লোজার প্রপার্টি মানবে? শুধু যদি লেফট আইডেন্টিটিটা থাকে মানে লেফট জিরো, ক্লোজার মানবে না কেন? ক্লোজার তো এটা সহই ক্লোজার। জিও তো এডিটিভ হিসেবে চিন্তা করলে আর কি। অ্যাডিটিভ নাই তো, আমাদের এখানে সবই মাল্টিপ্লিকেটিভ এখন পর্যন্ত। আমাদের ধরো এখানে লেখা হয় নাই, কিন্তু আমরা ইমপ্লিসিটলি চিন্তা করতেছি এই যে অপারেশন যেটা লিখতেছি এটা আসলে যে একটা মানে রেগুলার মাল্টিপ্লিকেশন, মানে আমরা এখানে হচ্ছে এই সাইনটা ইউজ করতেছি না আর কি। ঠিক আছে? আমরা এটা omit করছি মনোয়েডেও এখন। কিন্তু একটা মানে একটা আইডেন্টিটি ডিফাইন করা ছিল। হ্যাঁ হ্যাঁ ওইটা মনোড কিন্তু একটা ক্লোজ, আইডেন্টিটি। ওইটাও তো ক্লোজার মানে মানে ই করে আর কি, হ্যাঁ স্যাটিসফাই করে। ক্লোজার আইডেন্টিটি থাকলে তো সমস্যা নাই, হ্যাঁ, তাই না? মানে লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি কি ম্যাটার করে না তো আই গেস। না। আচ্ছা, এখন আহ, এখন আমরা যখন মনোয়েডের ক্ষেত্রে আইডেন্টিটি বলি তখন আমরা আসলে তোমার দুইটা আইডেন্টিটি মিন করি আর কি। ঠিক আছে? হ্যাঁ, শুধু শুধু যদি লেফট থাকে তাহলে 0 প্লাস a is not equal to a plus 0, আচ্ছা তুমি আইডেন্টিটি বলতে আমার চাচ্ছ ডিফাইন কি করা নাই, যে যদি a আমরা মনোয়েড থেকে টাইমস 0 এটা কি হবে? এডিটিভ অপারেশন আন্ডার। না অ্যাডিটিভ তো নাই, অ্যাডিটিভ শোনো, অ্যাডিটিভ বাদ দাও, অ্যাডিটিভ মাথা থেকে বাদ দিয়ে দাও। আর জিরো একটা মানে সামহাউ কোন একটা মিস্টিরিয়াস এলিমেন্ট যেটা এই কাজ করে। ঠিক আছে? সেটা কিভাবে আসলো এটার অরিজিন নিয়ে আমরা এখনো কোনো ইয়া বলি নাই। ঠিক আছে? ঠিক আছে, আমাদের শিওর। নোন একটা এক্সাম্পল হচ্ছে কি আমাদের অ্যাডিশন প্রসেসের যে আইডেন্টিটি জিরো সেটা, কিন্তু আমরা বলতেছি যে মাল্টিপ্লিকেশনে এরকম একটা সামথিং জিনিস এক্সিস্ট করে। তুমি এটা ম্যাট্রিক্সের কেসে এটা ভালো দেখতে পারো। আমি ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো 2x2 ম্যাট্রিক্স। ওকে ওকে দেখো 2x2 ম্যাট্রিক্স যদি হয় তাহলে তুমি হচ্ছে অনেক এলিমেন্টারই কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি বলবো, আচ্ছা না এটা আসলে ডিভিজর জিরো। ওকে সো সাধারণত এই এলিমেন্টটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্সের জিরো এলিমেন্ট, ঠিক না? ওকে জি, আচ্ছা, এখন তুমি ধরো এরকম চুজ করলা, ধরো চুজ করলা কিরকম যে তুমি বানালে হচ্ছে এমন একটা সেট যে সেটের সব এলিমেন্ট গুলো হচ্ছে এরকম সাম এক্স 0 0। ওকে হুম। হ্যাঁ, এখন তুমি কিন্তু হচ্ছে গিয়ে তুমি এরকম লেফট মানে লেফট জিরো হয়তো তৈরি করতে পারবা এটার জন্য, মানে সব এলিমেন্ট বলতে এখানে একটা ওয়াই আর একটা দিতে হবে মেবি। ঠিক আছে? তো তুমি হয়তো ওখান থেকে হয়তো এখানে একটা ওয়াই আছে হোয়াটএভার সামথিং, ওখান থেকে হয়তো ট্রাই করে একটা সেট বানানো যাবে যেটাতে তুমি হচ্ছে গিয়ে এই পুরাটা সবগুলা জিরো এলিমেন্ট হওয়ার দরকার নেই, কিন্তু তুমি এখানে জিরো পাচ্ছ সামহাউ। ওকে সো হয়তো এরকম তৈরি করা যেতে পারে। আমার এক্সাম্পল হয়তো পারফেক্ট হয় না, কিন্তু আমি আরেকটা জিনিস ডিসকাস করে দেন বলতেছি। ওকে আচ্ছা, এরপরে ধরো আমাদের প্রিভিয়াসলি মনোয়েডের ডেফিনেশন। সো একটা সেট হবে মনোয়েড। ঠিক আছে? তাহলে কি হবে যে একটা সেমি গ্রুপ উইথ আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে? সেটা লেফট আইডেন্টিটি এন্ড রাইট আইডেন্টিটি দুটো একসাথে। ওকে মানে ধরো যদি এরকম হয় যে লেফট আইডেন্টিটি এক্সিস্ট করে তাহলে কিন্তু হবে না। Group with identity element। হুম এটা হচ্ছে মনোয়েড। আচ্ছা আইডেন্টিটি বলতে আমাদের লেফট রাইট দুটো এক্সিস্ট করে, দুইটাই তার মানে তো দুইটাই সেম। বুঝতে পারছি, ঠিক আছে? মনোয়েডের জন্য আর কি আছে, ঠিক আছে। আচ্ছা তো
এরপরে আমরা যাব হচ্ছে তোমার আরেকটা ডেফিনেশন, সেটা হচ্ছে তোমার লেফট এন্ড রাইট ডিভিজার অফ জিরো। লেফট এন্ড ডিভিজর। হ্যাঁ, ডিভিজার অফ জিরো। ওকে, সো এটা একটু ক্রিটিক্যাল, সো এটা একটু শুনতে হবে। সেটা হচ্ছে যে ধরো দুইটা নন জিরো এলিমেন্ট আছে, ঠিক আছে? মানে সেমি গ্রুপে একটা জিরো এলিমেন্ট আছে। সো জিরো জিরো মানে বুঝতে পারতেছো, লেফট জিরো এন্ড রাইট জিরো একসাথে, তাহলে জিরো এক্সিস্ট ইন এ সেমি গ্রুপ। ওকে, এটা হচ্ছে সেমি গ্রুপ। এখন ধরো a not equal to 0 and b not equals to 0, a b belongs to তোমার s। এখন if a times b is equals to 0 হয়, ওকে, তাহলে আমরা বলবো হচ্ছে a is the left divisor of 0 for b, ঠিক আছে? আর b the right divisor of 0 for a। ওকে, সো এটা একটা নিউ জিনিস। এমনিতে ডিভিজর মানে তো উৎপাদক, মানে মানে হ্যাঁ, হ্যাঁ, তো ধরো ফর এক্সাম্পল আমরা একটা সেট লিখি, যেমন ধরো এক্সাম্পল হতে পারে এরকম 2 3 0 0 টাইমস 0 0 6 7। দেখো এটা মাল্টিপ্লাই করে 0 0 0 0, ঠিক আছে? হুম। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার লেফট ডিভিজর অফ এই টাইপের সেট। ইভেন এখানে এক্স ওয়াই দিলেও হয়, এটা আসলে যে ভ্যালু রাখতে হবে তার কোনো দরকার নেই। এটা আমরা আরবিটারি একটা ভ্যালু দিলাম, এ বি সি, দে স্টিল হোল্ডস, ঠিক আছে? সো তাহলে এইটা হচ্ছে তোমার লেফট ডিভিজর জিরো বা রাইট ডিভিজর জিরোর একটা এক্সাম্পল। এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? এই জিনিসটা দিয়ে ফিউচারে তোমার হচ্ছে কিছু প্রপার্টি ডিফাইন করা যাবে, যেগুলো হচ্ছে তোমার উইদাউট ইন্ট্রোডিউসিং রিং আমরা ডিসকাস করতে পারবো। যদিও রিং থাকলে ভালো হয়, রিং এর মধ্যে তোমার জিরো এলিমেন্টটা অটোমেটিক্যালি আসে, কিন্তু যেহেতু আমরা রিং এ না যেই কাজ করতে যাচ্ছি তাও সম্ভব। মানে যেহেতু জিরো ডেফিনেশন দেওয়া হয়েছে, এখানে জিরো ডেফিনেশন জানলেই হয়, রিং এর কাজও হয় অনেকগুলো। আচ্ছা, ওকে, এখন আমরা ইনভার্সের দিকে যাব। আচ্ছা, এবার হচ্ছে ইনভার্সেস, মানে কি কি ইনভার্স আছে সেটা দেখবো। আচ্ছা, তো আমরা জানি অলরেডি যে ধরো আমার কাছে একটা মনোয়েড আছে, তো উই হ্যাভ এ মনোয়েড with identity 1, ওকে। তাহলে এখন আমরা বলতেছি যে উই হ্যাভ এ মনোয়েড এস, আইডেন্টিটি 1। সো দেখা গেছে যে A belongs to S and if, আচ্ছা এটা তো এভাবে লিখলে হয়, there exists an element A prime belongs to S such that A prime times A equals to 1, then আমরা বলবো হচ্ছে A prime হচ্ছে left inverse of A, ওকে। আর ধরো তোমার আরেকটা নিলাম A star belongs to S, দেখা গেছে, সরি A belongs to, এটা হচ্ছে there exists an element
if there exists an element, if there exists an element A star belongs to S such that A times A star equals to 1, তাহলে আমরা বলবো হচ্ছে A star হচ্ছে right inverse of A. এই ইনভার্স থাকলে তো আমরা আবার বলবো যদি থাকে আর কি, যদি কোনো একটা সেট থাকে। না না না, আমি এখনো গ্রুপ হয় নাই তো, সবার থাকবে তো বলি নাই, কারো নাও থাকতে পারে, তাহলে তখন কি হবে? তখন তো মনোয়েডই থাকবে। হ্যাঁ ভাই আমরা কি এখনো গ্রুপের ডেফিনিশন আজকে দিই নাই? না, আজকে গ্রুপে আসি না এখনো। আচ্ছা মানে কোশ্চেন ছিল ওই যে হ্যাঁ লেফট ডিভিজর বা রাইট ডিভিজর আসলে কি কাজ জিনিস? কি? এই যে কাজ কি? হ্যাঁ ও মানে- আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা মানে জিনিসটা এখন বলতে পারো যে কি কাজে লাগবে ফিউচারে? মানে জিনিসটা আসলে ঠিকমতো বুঝি না, মানে এটা আসলে মানে খালি ডেফিনিশন এটাই যে এরকমই এটা হ্যাঁ থাকলে এটা একটা ডেফিনেশন, আপাতত ডেফিনেশনে আছে। বুঝা বলতে হচ্ছে তুমি যে অ্যাপ্লিকেশন দেখতে চাও, অ্যাপ্লিকেশন পরে আসবে অনেক, আচ্ছা আচ্ছা ঠিক আছে? অ্যাপ্লিকেশন এখন আমরা কোনো অ্যাপ্লিকেশন আসি না, আমরা জাস্ট তোমাদেরকে নাম চিনাচ্ছি ক্লাসের স্টুডেন্টদের চিনানোর মতো, যে এই হচ্ছে অমুক, এই হচ্ছে তমুক, এই মানে হচ্ছে আজকে কি আমরা হচ্ছে অন্য একটা স্টার্টিং পয়েন্ট ধরে আগাচ্ছি, হ্যাঁ সেমি গ্রুপকে স্টার্টিং পয়েন্ট ধরে, মানে আগের দিন মানে আমরা মনোয়েডকে ধরে হচ্ছে গিয়ে আগাইছিলাম। মনোয়েডে ছিলাম, ঠিক আছে? তো আমরা হচ্ছে সেমি গ্রুপ থেকে আগাচ্ছি। ও আচ্ছা, আমরা এখন গ্রুপ ভুলে যাব তাই তো? এখন পর্যন্ত গ্রুপ না আসে না, নাই। গ্রুপ নাই এখনো, ঠিক আচ্ছা। আছে? ওকে, আমরা মানে গত দিনের ডিসকাশনটাই ধরো রিভিজিট করতেছি, কিন্তু রিভিজিটটা করার অ্যাপ্রোচটা আলাদা, আচ্ছা এই আর বুঝতে কিছু পারছি। না, ঠিক আছে? মানে ভাই যে গতদিন মানে যে লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটির একটা যে সমস্যা আসছিল ওইটা কাইন্ড হ্যাঁ ওইটাই আমরা এখন মানে করব, কি বলবো, ওই জন্য আর কি আমি ভাঙলাম। মানে আগের দিনে কি হয়েছে, আমরা সরাসরি ওখানে যাই প্যাচ খেয়ে যাচ্ছিলাম। So আমরা দেখালাম যে আগে দুইটা আইডেন্টিটি এক্সিস্ট করলে দুইটা সেম, সো ওই সমস্যা শেষ। এরপর আমরা আসতেছি হচ্ছে আইডেন্টিটি এক্সিস্ট করে, দেন আমরা দেখাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, এখন আমার লেফট আইডেন্টিটি আর রাইট আইডেন্টিটি ইনভার্স আছে আলাদা আলাদা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে এখনো কিন্তু এগুলো দাবি করি নাই যে এটা সব এলিমেন্টের জন্য আছে। ওকে, একটা মনোয়েডে যদি থাকে তাহলে এদেরকে এই নাম দিয়ে ডাকবো আমরা, তার মানে এই না যে সব এলিমেন্টের এটা আছে। সব এলিমেন্টের জন্য আছে, যে ইফ লেখা আছে। হ্যাঁ ইফ, ঠিক আছে, যদি থাকে, আর না থাকলে তো নাই, এটার ইনভার্স নাই। ওকে, একটা উদাহরণ কি দেওয়া যেতে পারে যে ইনভার্স নাই? ধরো তোমার 2x2 ম্যাট্রিক্স গুলাই, ঠিক মানে আছে, সব জিরো ঢুকায় দিলেই তো ভাই বিপদ হয়ে যাবে, তাই না? যে কোনো টাইপ। না না 2x2 ম্যাট্রিক্স ধরো অনেক, হ্যাঁ জিরোর ইনভার্স নাই, এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক। তারপরে হচ্ছে তোমার আরো অনেক এলিমেন্ট আছে, থাকে না যে তোমার নন ইনভার্টেবল ম্যাট্রিক্স তো অনেক আছে। So, ডিটারমিনেন্ট জিরো হইলেই হয় আর কি। হ্যাঁ non-invertible। ডিটারমিনেন্ট জিরো হলে তোমার দেখতেই পাচ্ছ যে ওইটা কিন্তু মনোয়েড ফর্ম করে, কিন্তু তোমার গ্রুপ ফর্ম করে না। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখন আমরা মনোয়েডের ক্ষেত্রে যদি মনোয়েডের ক্ষেত্রে যদি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট থাকে, তাহলে আমরা এটা দেখাবো যে এ যদি একটা মানে ইনভার্স থাকে, মানে যদি দুইটা সেম হয় তাহলে আমি এদেরকে ইনভার্স বলবো, লেফট আর রাইট বলবো না। যদি ইফ এ এন্ড এ স্টার সেম, তাহলে আমরা এদেরকে তোমার ধরো বলবো হচ্ছে ইনভার্স অফ এ। ওকে, মানে লেফট রাইট বলার কোনো দরকার নেই। এইটা ভাই একইভাবে প্রুফ করা যায় না যে দুইটা এক্সিস্ট করলে হ্যাঁ 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 এক্স্যাক্টলি। তাহলে আমাদের একটা প্রপোজিশন হবে এরকম, যে মানে প্রপোজিশনটা হচ্ছে ইনভার্স যদি থাকে, নট লেফট আর রাইট, ঠিক আছে? প্রপোজিশন হচ্ছে ইফ monoid m monoid m a has a inverse, then the inverse is unique. ওকে,
মানে যদি মনোয়েড একটা ইনভার্স আসে তাহলে সেটা হবে ইউনিক। তো আসা যাক আমরা ইউনিকনেসটা কিভাবে আসে এটা চেক করি। জি, এ প্রাইম এ স্টার ইউজ করলেই হয়ে যাবে আর কি। তাহলে এটা প্রুফ করা যায়। প্রুফে কি থাকবে, ধরো হচ্ছে যে আমাদের কাছে ধরো বি এবং বি প্রাইম, বি এন্ড বি প্রাইম আর হচ্ছে ঠিক আছে ইন জি, ইন আমাদের মনোয়েড কি নিছিলাম এম মনে হয়। ভাই ঠিক ওই আছে। এ প্রাইম আর এ স্টার রাখলেই ভালো হতো না? মানে ধরেন না না ওটা তো দুইটা আলাদা ডিরেকশনে আছে, আর আমি তো ইনভার্স বলছি না, তাহলে তো একটাই হয়। আচ্ছা আচ্ছা, মানে ও মানে okay. মানে ইনভার্স মানে তো লেফট রাইট আলাদা না, সেম জিনিস। আচ্ছা, তো আপনি দেখাতে যাচ্ছেন যে যদি আমার সবগুলো reverse আছে। হ্যাঁ যদি ইনভার্স এক্সিস্ট করে, নট লেফট ইনভার্স আর রাইট ইনভার্স, দুইটাই একসাথে, দুইটাই সেম জিনিস, ঠিক আছে, হ্যাঁ, সেটা যদি এক্সিস্ট করে তাহলে সেটা হচ্ছে তোমার একটাই এলিমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি, ধরো এরকম বি হচ্ছে এরকম আছে, তো বি কে আমরা লিখতে পারি বি টাইমস 1, হুম। এবার এটাকে লিখতে পারি 1 কে লিখতে পারি হচ্ছে এ বি প্রাইম, তারপরে আমরা এটা অ্যাসোসিয়েটিভ তাহলে কন্ডিশন ভাই আমরা বি প্রাইম কে রাইট ইনভার্স ধরলাম না, আর বি কে তো লেফট ইনভার্স ধরলাম। না না আমি বলছি এটা ইনভার্স, সো লেফট এটা রাইট জেনারেল ইনভার্স ধরছে মনে হয়। হ্যাঁ ইনভার্স মানে তো তোমার ইনভার্স বললে লেফট রাইট দুটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো মানে ভাই আপনি মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি চাইলে বি প্রাইম এও লিখতে পারতেন, তাই তো? মানে পারতেন। হ্যাঁ হ্যাঁ পারতাম, এখানে লিখলে আমার প্রুফটা আটকে যেত। মানে বুঝতে পারেন এটা না আচ্ছা কমিউটিভিটি নাই আর কি। হ্যাঁ না কমিউটিভিটি আছে, কিন্তু আমার যখন ইনভার্স বলতেছি তখন ওই ইনভার্সটা মানেই তোমার কমিউটিভ মানে দুই পাশ থেকে তো গুণ দেওয়া যায়, ঠিক আছে, তখন না, আমাকে একটা লাইন inverse বেশি commuting, লিখতে কিন্তু হবে। এই যে মানে মানে এ বি প্রাইম আর বি প্রাইম এ দুইটাই ওয়ান। ও আচ্ছা ঠিক আছে, কমিউটিভ ওয়ান, দুইটাই ওয়ান এর সমান। আর এখানে যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট বলছে, নট লেফট রাইট আইডেন্টিটি, সো হুম। ঠিক আছে। আচ্ছা তো এখন তোমরা একটা জিনিস নিজেরা ট্রাই করো, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই এই প্রুফের প্রপোজিশন কি ছিল? প্রপোজিশন ছিল যে তোমার একটা ইউনিক সেটে যদি ইনভার্স ইউনিক দুইটা মানে এক যদি এ সেটে একটা নাকি? মনোয়েডে যদি একটা সেট এলিমেন্টের ইনভার্স থাকে তাহলে সেটা ইউনিক হয়, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা তাহলে তোমরা একটা জিনিস প্রুফ করো, ঠিক আছে, সেটা হচ্ছে ধরো একটা সেট আছে, সেট নাম দিলাম হচ্ছে এক্স, এক্স হচ্ছে একটা নন এমটি সেট, ওকে এমটি সেট, ঠিক আছে। এখন ধরো আমরা বললাম যে আমি এই সেটদের সকল ম্যাপের একটা সেট নিলাম, contains all the maps from x to x, ঠিক আছে। তাহলে তোমরা এটা প্রুফ করো, prove that mx is a monoid, ওকে এটা ট্রাই করতে পারো। মনোয়েড হলো হচ্ছে আমার কি জানি থাকতে হবে অ্যাসোসিয়েটিভিটি, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ আর হচ্ছে আইডেন্টিটি থাকতে হবে। বাই ডেফিনেশন ক্লোজার আছে, এখন অ্যাসোসিয়েটিভিটি। তো ক্লোজারের প্রুফ কিভাবে করব, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। বাই ডেফিনেশন বলেই দিচ্ছেন যে এক্স টু এক্স। হ্যাঁ এক্স টু এক্স সব ম্যাপ, তার মানে আমি যদি এখন আমার লিখতে হবে তো যে ধরো আমি দুইটা ম্যাপ নিলাম এক্স টু, ধরো দুইটা ম্যাপ এফ ও জি লিখলাম, তাহলে এফ ও জি ও যে হচ্ছে এক্স টু এক্স ই ম্যাপ করে, সো দেয়ারফর এফ ও জি অলসো বিলংস টু এম অফ এক্স। আর আইডেন্টিটি তো যেটা নিজের এক্স এক্স এর ম্যাপ করবে সেটাই তো। হ্যাঁ সেটা হচ্ছে আইডেন্টিটি, আর অ্যাসোসিয়েটিভিটি আসে হচ্ছে কেননা ম্যাপ হচ্ছে অ্যাসোসিয়েটিভ। কম্পোজিশন তো অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ 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 আমি বুঝিনি আসলে একটু করে। আচ্ছা তাহলে আমি আচ্ছা একটু চিন্তা করলে বুঝবা, কিছু না, ধরো এরকম আমরা একটা একটা করে প্রুফ করতে হবে। আচ্ছা ভাই এম অফ এক্স এর একটা এক্সাম্পল দিলাম, আর বেসিক্যালি হচ্ছে যে এইটা একটা ফাংশনের সেট, তাই না? হ্যাঁ ওই যে আমরা কতদিন একটা এক্সাম্পল দিছিলাম না, হিমেল বললো, ঠিক আছে, প্লাস মাইনাস ওয়ান বুঝতে পারছি। মাইনাস ওয়ান, ঠিক আছে। তা আমরা ম্যাপ তো অনেক রকম আঁকতে পারি, এখানে আমার আসলে অনেক ম্যাপ সম্ভব। এটা ধরো দুইটা সেট যদি হয়,
এটা একটা সেট এক্স, এটাও তো একই সেট এক্স। তো এক্স টু এক্স আমরা হচ্ছে অসংখ্য ম্যাপ ডিজাইন করতে পারি। জি ধরে f1 f2 হ্যাঁ, তাহলে আমরা ওগুলাকে ধরো এরকম, আমরা কিন্তু ম্যাপ মানে কিন্তু আমার যেমন ধরো একটা ম্যাপ হচ্ছে এফ, হুম এফ ম্যাপ করে হচ্ছে তোমার x থেকে x +1 থেকে হুম। ধরো -1 এ, আর একটা করে হচ্ছে +1 আর -1 করে +1 এ। ঠিক আছে, এটা একটা ম্যাপ। হুম। -1 করে +1 এ, মানে -1 হচ্ছে ফার্স্ট সেটটা আর এটা হচ্ছে সেকেন্ড সেট, এটা হচ্ছে একটা হুম। ফাংশন বা ম্যাপ। জি হচ্ছে আরেকটা +1 থেকে +1 এ, না ওইটাই তারপরে মানে ধরেন -1 থেকে এর -1 এ। এলিমেন্ট গুলো প্রথমে মাথায় কাজ শেষ হয় করে নাই, রাখতে হবে। আরো আছে। বুঝতে পারছি, এখানে তো ওই যে H, গতদিনের মতো অটো গুলাও চলে আসবে আর কি, আমরা ওইভাবে। অটো নিছি, এখন অটো বাদও আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা আরেকটা ম্যাপ এইচ এর কি, হুম। তারপরে আই, ঠিক আছে, তাহলে হলো +1 থেকে -1 এ ম্যাপ করে আর -1 এখন আর থেকে কি সেম জিনিসে ম্যাপ করবে ওইগুলা বাইর হ্যাঁ, করতেছে হ্যাঁ, ওইটাই। হ্যাঁ সব আছে এটাতে। হুম। এখানে তো কোনো তাহলে রেস্ট্রিকশন নাই। -1 থেকে -1 এ ম্যাপ করে। ওকে, এটা তো তোমার ম্যাপ লেখার স্ট্যান্ডার্ড ওয়ে। হ্যাঁ ম্যাপ তো কিছুই না, এটা আসলে ম্যাপ হচ্ছে তোমার সেট অফ অর্ডার পেয়ারস, আর কিছু না। বাট এখানে বাইনারি অপারেশনটা কি আসলে ও না, কম্পোজিশন না কম্পোজিশন মানে ধরো তুমি এরকম, এটা মানে তো বুঝতেছো আদি যে এফ, ধরো আমি লিখি ওটা বুঝতে এফ পারছি। ও ওই জি, সংযোজিত ফাংশন ফব হ্যাঁ হ্যাঁ, তাহলে ইনপুট যদি +1 হয় জি এর, ও ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, তাহলে বুঝতে পারছি +1 -1, +1 আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক তাহলে আছে, তাহলে ঠিক আছে, তাহলে হ্যাঁ তাহলে বুঝতে পারছি কেন এটা আপনার মানে হ্যাঁ ক্লোজার হবে, ক্লোজারটা বুঝা গেছে। হ্যাঁ, -1 তাহলে -1 হলে +1 হবে, তো -1 হলে +1 হবে। ঠিক আছে, যেমন ধরো আমি একটা কম্পোজিশন দেখালাম এবং এটা তোমার এফ, তার মানে এটা বিলংস টু mx, হুম ঠিক আছে। সো আমি বলতে পারলাম যে এটা হচ্ছে ক্লোজার মেইনটেইন করে। অ্যাসোসিয়েটিভ কেন অ্যাসোসিয়েটিভ, কারণ ম্যাপ হচ্ছে অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে। ওকে, অ্যাসোসিয়েটিভ মানে আমার ফাংশনের ম্যাপিংটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, কারণ আমি এটা এফ ও জি এইচ নেই আর ও জি এইচ নেই, সেমই হবে আর কি, হ্যাঁ। ঠিক আছে। আর লাস্ট থাকে হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি কোনটা, আইডেন্টিটি তোমরা হচ্ছে এখানে খুঁজে পাবা, এখানে এই এক্সাম্পল আইডেন্টিটি হচ্ছে জি, ঠিক আছে। আইডেন্টিটি হচ্ছে কারণ +1 দিলে জি অফ জি, তাহলে প্লাস আচ্ছা, প্লাস আচ্ছা মানে আরে তো জি এক্স কে এক্স কে ম্যাপ করবে আর কি। এটা তো এক্স কে এক্স এ ম্যাপ করে, ঠিক আছে, এটা তো আইডেন্টিটি আর কি। আচ্ছা ওকে, সো আমরা এই ডেফিনিশন থেকে দেখলাম যে আসলে মানে এটা একটা এক্সাম্পল হলো, কিন্তু ইন জেনারেল এটা তোমার সকল সেটের জন্যই ট্রু। তো যখন আইডেন্টিটি প্রুফ করা লাগবে তখন আর কি তোমাকে একটু ভেঙে ভেঙে দেখাতে হবে যে আসলে দুই পাশ থেকে করলে সেম এলিমেন্ট আসে, ঠিক আছে। মানে ভাই এখানে f of x equals to x এরকম কিছু একটা। এই যে g of x equals to f of g equals to f, এটা আর কি। হ্যাঁ, মানে দুই পাশ থেকে হিট করে সেম আসতেছে, তার মানে কি লেফট আর রাইট আইডেন্টিটি এক্সিস্ট করে, তার মানে দুইটাই সেম আইডেন্টিটি অ্যাকর্ডিং টু আমাদের আগের প্রপোজিশন। হায়দার একটা প্রশ্ন করতে ছিল। না ভাই আনসার পেয়ে গেছি স্যার। কোন আচ্ছা, পায়ে গেছে, তো ভালো। ওকে, তাহলে আমাদের এইটা গেল। ওকে, তাহলে আমরা একটা, এটা কিন্তু একটা কাজের জিনিস। আচ্ছা, এখন তোমরা বলো দেখি যে এই সেটের মধ্যে আমরা একটা রেস্ট্রিকশন যদি নেই, তাহলে এই mx এর উপরে একটা রেস্ট্রিকশন নিলে এটা অ্যাকচুয়ালি ইনভার্স এক্সিস্ট করবে। রেস্ট্রিকশনটা কি হতে হবে? তো ইনজেক্টিভ আর সাবজেক্ট ইনজেক্টিভ হইতে হবে, বাইজেক্টিভ হতে হবে, বাইজেক্টিভ হইতে হবে আর কি। হ্যাঁ ম্যাপগুলো বাইজেক্টিভ হতে হবে, ঠিক হ্যাঁ, আছে। মানে ইউনিক হওয়া লাগবে যেহেতু আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা একটা প্রপোজিশন যে হচ্ছে গিয়ে তোমার আমরা বলি হচ্ছে রেস্ট্রিকশন ওভার এম। আমরা রেস্ট্রিকশন নিচ্ছি কি রকম, সেটা না হচ্ছে অল ম্যাপস that are বাইজেক্টিভ, ঠিক আছে। তো সেই কেসে আমাদের হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে। ভাই এইটা কি ওই বই থেকে পড়াচ্ছে না যে আগের দিন যে বইয়ের না নাম না না বললাম? না না না,
এটা আরেকটা বই, ঠিক আছে। এই বইটা নিলাম কেন না, এই বইটাতে ধরো তোমার কি বলে ডিফারেন্ট স্টার্টিং পয়েন্ট নিচ্ছে। আগের বই যেটা দেখাইছিলাম মানে দুইটার মধ্যে সের্গেই ইজি লাইন, আর কোনটা? দেখো ইজি আর এর ডেফিনেশন আমি জানি না, ঠিক না না আছে। মানে আপনার কাছে পড়ে মনে হয়েছে আর কি। আমি ওই তো এটা যেটা দেখাচ্ছে এই প্রেজেন্টলি, সেই বইটা হচ্ছে তোমার ইন্ডিয়ান একটা বই, ঠিক আছে। আমি ব্যাগের মধ্যে থেকে আবিষ্কার করলাম, বইয়ের নাম হচ্ছে গ্রুপ রিংস এন্ড মডিউলস। আমি জানি না এটার ইন্টারনেট কপি আছে কিনা, আমার কাছে এটা ইন্ডিয়ান অরিজিনাল কপি আছে, আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে মিস্টার অধিকারীর লেখা। বইটা অনেক কম্প্যাক্ট, মানে বুঝছে দুইটার তো। মধ্যে চিকন কোনটা? চিকন তো অবশ্যই অধিকারী, কারণ অধিকারীর বইটা হচ্ছে জাস্ট গ্রুপ রিংস এর উপরে, আর কিছু নাই, ঠিক আছে। কিন্তু এই বইয়ের আবার ওই যে একটু অ্যাডভান্স, এটাও তোমার গ্রাজুয়েট, ঠিক আছে। মানে এরা হচ্ছে ধরে নিছে তুমি টপোলজি মপোলজি জানো, ওকে। সো ওরা আনঅ্যাপোলজেটিকলি তোমার হচ্ছে ওইগুলা ইউজ করছে জায়গা মতো, ওকে। আচ্ছা, মানে তুমি অ্যালজেব্রা পড়তেছো বেসিক এলিমেন্ট, কিন্তু তোমাকে দেখা যাচ্ছে টপোলজিক্যাল গ্রুপে নিয়ে যাচ্ছে। তো ধরে নিচ্ছে তুমি টপোলজির ডেফিনেশন জানো বা রিলেটেড জিনিসপত্র জানো আর কি। তো গ্রাজুয়েট বইগুলোর এটা একটু অসুবিধা, যে তারা ধরো যে ব্যাপার না, ঠিক আছে। দেন এইচ এলিমেন্ট, ওইগুলোতে ঢোকা সমস্যা আর কি। হ্যাঁ। না আমি যে জিনিসগুলা মানে ধরো একদম ফান্ডামেন্টাল, ঠিক আছে, সেইগুলাই ডিসকাস করতেছি। আচ্ছা, তো আমাদের এইটা ডেফিনেশন হয়ে গেল। আমরা আজকে কিছু নতুন জিনিস দেখবো, মানে ছোট ছোট কিন্তু নতুন থাকবে। আচ্ছা, তো এখন তা আমরা তো বাইজেকশন শিখলাম। এরপরে আমাদের এটা গেল হচ্ছে গ্রুপের একটা ওভারভিউ। এখন আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশনশিপ, যেটা কিনা আমাদের গতদিন লাগরাজের থিওরেম এটার কারণে প্রুফ করতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা দেখি আমাদের, আমি আজকে ছোট একটা আমি তো ওই যে একভাবে চিন্তা করতেছিলাম, মানে হ্যাঁ ওই যে আপনাকে জিজ্ঞেস করলাম না যে ইউনিক হয় কিনা, তো হ্যাঁ, ইউনিকটা প্রুফও করা যায়। ইউনিকনেসটাই প্রুফ করার জন্য হ্যাঁ, ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার আছে, যেটা দিয়ে আমরা ইউনিকটা ইউনিকনেস। তো এমনি প্রুফ মনে হলো তো প্রুফ করছি আর কি এখন। ওই তো মানে ইউনিক, হ্যাঁ তুমি প্রুফ করছো, সেটা কোনো অসুবিধা নেই, প্রুফ করাও কঠিন কিছু না, ঠিক আছে। কিন্তু এটাকে ফর্মালি বলা রয়ে আছে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই আর কি। আচ্ছা ভাই, আপনার এই হ্যাঁ, রেস্ট্রিকশনে যে আপনি বলছেন যে আমি যদি বাইজেক্টিভ হইতে রেস্ট্রিক্ট হবে, করে একটা সেট দিই, তাহলে ওই সেটের সবগুলো ইনভার্স থাকবে। বা হ্যাঁ, তুমি তাহলে তো বলতে আপনার পারো, এই এম এর যে সেটটা করছেন সেখানে আপনার লাস্টের দুইটা থাকবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ধরো তুমি ওই সেটটা যদি আমি এক্সাম্পল নিই, এই যে এটা, হ্যাঁ, এটার এফ আর ক্ষেত্রে জি থাকবে খালি আর কি। হ্যাঁ বি অফ এক্স যদি করি, তাহলে সেটাতে শুধু এফ আর জি থাকবে, ঠিক আছে। এবং আমরা গতদিন মানে গত ক্লাসে এটা আলোচনা করছিলাম যে এটা আসলে গ্রুপ ফর্ম করে, এবং আমরা একটা নামও বলছিলাম যে এটা হচ্ছে যে গ্রুপ অফ অল অটোমরফিজমস ওভার এক্স, হ্যাঁ, ঠিক আছে, ওকে। জি। তো সেটাই। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে তোমার ইকুইভ্যালেন্স রিলেশনশিপ কাকে বলতে। আমরা নতুন পেজ নিচ্ছি, ওকে। এটা সেভ করা থাকলো, আগের দিনের মতো আকাম করব না। হ্যাঁ, আগের দিন ওই বিশাল বড় পেজ নিয়ে পরে সেভ হয় নাই, ওকে। আচ্ছা, তো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশনশিপ, ঠিক আছে। সো এটাকে তোমার অনেক সময় এই সিম্বল দিয়ে লেখে। তো আমরা বলি ধরো হচ্ছে এ আর বি হচ্ছে বিলংস টু সামসেট এস, তাহলে আমরা বলি হচ্ছে তোমার ধরো পড়ি এ ইজ ইকুইভ্যালেন্ট টু বি, এটার জন্য আমরা এই সিম্বলটা ইউজ করি আর কি, টিল্ডা সাইন। হ্যাঁ, ওকে। এ ইকুইভ্যালেন্ট টু বি, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ হওয়ার জন্য আমাদের তিনটা শর্ত আছে, ঠিক আছে। তো ফার্স্ট কন্ডিশনকে বলি আমরা আসলে তোমার কি বলে এটাকে, রিফ্লেক্সিভ না সিমেট্রি বলে, রিফ্লেক্সিভ,
ও আচ্ছা, হ্যাঁ 3টা কন্ডিশন আছে দাদা বলছিল। হ্যাঁ, রিফ্লেক্সিভ হচ্ছে যে একটা ইকুইভ্যালেন্স রিলেশনশিপে এ হবে এর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিকের ক্ষেত্রে যদি হয় এটি a হচ্ছে is ফাংশন, equivalent to b, ওই যে that implies b is equivalent to a. ইন্টারে ফাংশন চ্যাপ্টার ছিল না একটা, হুম ওই লুৎফুর রহমানের বই ছিল না, হুম হুম, হুম, ওই বই সব ডেফিনিশন আমি দেখছি। ট্রান্সলেটিভ আর একটা ছিল ট্রানজিটিভ, ঠিক ট্রানজিটিভ। আছে। হ্যাঁ, ট্রানজিটিভের ডেফিনিশন হচ্ছে a is equivalent to b and b is equivalent to c, that implies a is equivalent to হ্যাঁ c. ওকে, সো এইদেরকে ইকুইভ্যালেন্স। দেখুন আমরা যেটা পড়ছি, আমরা হচ্ছে ফাংশন পড়ছি, কিন্তু আরেকটা জিনিস কিন্তু আমরা 9 10 এ পড়ি, সেটাকে বলে হচ্ছে রিলেশন, অন্যয়, হ্যাঁ অন্যয়, হ্যাঁ ঠিক আছে। কিন্তু অন্যয়ের ব্যাপারে কিন্তু আমরা হচ্ছে কোনো থিওরেম পড়ি না, ঠিক আছে। তো তো অন্যয়ের উপরে আমরা হচ্ছে গিয়ে একটা থিওরেম দিতে পারি। সেই থিওরেমটা হচ্ছে যদি অন্যয়টাকে ইকুইভ্যালেন্ট অন্যয় বলা যাবে যদি এই 3টা শর্ত ফুলফিল করে, ঠিক আছে। তাহলে রিলেশনশিপ কুড বি an ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ। তো কিছু উদাহরণ দেওয়া যাক ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ কাদের হতে পারে। যেমন হচ্ছে কি এক্সাম্পল থাকতে পারে তোমাদের থেকে মনে হয়? মানে ধরো একই ক্লাসে পড়ে, ঠিক আছে। ধরো মডুলার অ্যারিথমেটিক, মডুলার এমনি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, মডুলার অ্যারিথমেটিক তো অবশ্যই একটা এক্সাম্পল, ঠিক আছে। তোমার নরমাল এক্সাম্পল কি, তোমার একটা স্কুলে অনেক স্টুডেন্ট আছে, তো স্টুডেন্টদেরকে তুমি হচ্ছে রিলেশনশিপ দিলে, তারা একই ক্লাসে পড়ে, যারা তারা হচ্ছে একটা রিলেশনশিপ, আচ্ছা ঠিক আছে। তাহলে এ যদি একই ক্লাসে পড়ে, এ তো নিজের সাথে একই ক্লাসেই পড়ে, সে এ বি এর সাথে একই ক্লাসে পড়লে বি ও এর সাথে একই ক্লাসে পড়ে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এ বি এর সাথে পড়ে, বি সি এর সাথে পড়ে একই ক্লাসে, তাহলে এ সি এর সাথে একই ক্লাসে পড়ে, বুঝতে পারছি। ঠিক আছে। ওকে, এটা থেকে একটা থিওরেম আছে। থিওরেম হচ্ছে যে তুমি যদি ইকুইভ্যালেন্স রিলেশনশিপ, মানে থিওরেমই বলতে পারো, এটা প্রপোজিশন না, এটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপ। যে থিওরেম হচ্ছে থিওরেম আর প্রপোজিশনের মধ্যে পার্থক্য কি? একটা কি বলবো, একটা হচ্ছে আমি নিজেও এক্স্যাক্টলি শিওর না, কারণ দুইটাই তো প্রুফ করা লাগে, ঠিক না। হ্যাঁ, তো যতটুকু বুঝি একটা হচ্ছে খুব বড় ইম্পর্টেন্স অনেক বেশি, আর একটা হচ্ছে ইম্পর্টেন্স রিলেটিভলি কম। আমি এইভাবে বুঝি, আমি নেসেসারিলি জানি না কোনটাকে। যেন এক এক বই দেখবে একটা জিনিসকে তারা থিওরেম বলবে, অন্য বই দেখবে এটা প্রপোজিশন বলবে। সো হ্যাঁ, এরকম না যে তুমি এটা আমি ক্লাসিফাই করতে পারবো এইভাবে, ঠিক আছে। তো আমরা একটা থিওরেম বলি, কারণ এটা বেশ ইম্পর্টেন্ট আমার মতে। সেটা হচ্ছে আন্ডার এ ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ এ সেট ক্যান বি ডিভাইডেড ইনটু ডিসজয়েন্ট সাবসেটস, ঠিক আছে। ওকে, সো কথাটা লিখি। আচ্ছা, ছোট ছোট সাবসেট বানাইতে পারবো যাদের মধ্যে কোনো কমন আন্ডার এলিমেন্ট অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ, বেসিক্যালি যে আপনার এক্সাম্পলে we ক্লাসে can, থাকতো। হ্যাঁ হ্যাঁ, subdivide a set into কি বলে disjoint subsets, এটা প্রুফ করা যায়, ঠিক আছে। এই প্রুফটা দুই ডিরেকশনে, আমি এখানে যদিও ভাবে লিখি নাই, মানে খুব বাংলা কথাই লিখছি কথাটা, কিন্তু এটা আসলে ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন, এটা ট্রু, ঠিক আছে। সো সাপোজ আমার কাছে একটা অলরেডি ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ, ও আচ্ছা, ইফ এন্ড অনলি ইফ না, আমি এক ডিরেকশনে লিখছি। আর এক ডিরেকশনে লেখা যায় যে তোমার কাছে যদি অলরেডি অনেকগুলো ডিসজয়েন্ট সাবসেট থাকে, তাহলে ইউ ক্যান অ্যাসাইন অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ ওভার অল দোজ disjoint subsets. তাহলে আমি এটা এক ডিরেকশনে লিখছি, এটা ট্রু ফর বোথ ডিরেকশন। ওকে, সো এটা হচ্ছে ট্রু ফর বোথ। আচ্ছা, এটা আমার এই কথাটা বুঝতে কার অসুবিধা আছে, আমি একটা বাংলা উদাহরণ দিই। সেটা হচ্ছে ধরো আমাদের ক্লাসের এক্সাম্পল যেটা দিলাম, যে ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ কি, তারা একই ক্লাসে পড়ে। ওকে, এখন ধরো তোমার কাছে একটা সেট আছে এবং সেটগুলোকে ডিসজয়েন্ট সাবসেটে ভাগ করা হয়েছে।
সেই সাবসেট গুলা তোমার ভাগ করা হয়েছে আগে থেকে যে ভাগ করে রাখছে সে আর কি ওইভাবে চিন্তা করে রাখছে যে যারা একই ক্লাসে পড়ে তাদের দিয়ে। হুম। ঠিক আছে, তখন তুমি এই সাবসেট গুলা থেকে তুমি একটা ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ বানাতে পারো। ওকে, মানে যদি আমার কাছে আলাদা আলাদা মানে আমার কাছে যদি অনেকগুলো ক্লাসের আলাদা আলাদা স্টুডেন্ট থাকে, আমি বলবো তোমাকে যে অলরেডি আমি সাবসেট গুলা দিয়ে দিছি যে একটা সাবসেট, এটা একটা সাবসেট দিয়ে সাবসেট, দিচ্ছেন। এটা তার একটা মানে ধরেন সাবসেট। বিভিন্ন ক্লাসের স্টুডেন্ট ধরেন দাঁড়া করায় দিচ্ছেন। হ্যাঁ তো হ্যাঁ আমি হ্যাঁ, যে কোনো একটা ক্লাসের দুইজনকে বলতে পারবো এরা একই গ্রুপে পড়ে, মানে একই ক্লাসে পড়ে আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এটা প্রুফ খুব কঠিন কিছু না। প্রুফ হচ্ছে ধরো এরকম যে প্রুফটা করা হয় হচ্ছে প্রুফ ইউজিং কন্ট্রাডিকশন। ওকে, তো আমাদের ফরওয়ার্ড ডিরেকশনে প্রুফটা করি। সাপোজ তোমার হচ্ছে ধরো দুইটা সেট আছে, মানে না, সেটা হচ্ছে ধরো আমার এ ইকুইভ্যালেন্ট টু বি এন্ড আমি হচ্ছে চিন্তা করলাম যে এ বিলংস টু, আচ্ছা না আমরা একটা বড় সেট নেই, সেই সেটটা হচ্ছে এরকম যে ধরো হচ্ছে আমাদের মেইন সেট হচ্ছে এস, আমাদের মানে পুরো বড় সেটটা। তাহলে আমাদের হচ্ছে ধরো এ বি সি দ্যাট বিলংস টু আমাদের সেট এস। ঠিক আছে, আচ্ছা, তো আমরা হচ্ছে ডিসজয়েন্ট সাবসেট তৈরি করব, এটা হচ্ছে আমাদের গোল। ওকে, তাহলে কিভাবে আমরা এটা তৈরি করতে পারি? তা আমি ঠিক করলাম যে হচ্ছে যে আমি এর সাথে যে এলিমেন্ট গুলো ইকুইভ্যালেন্ট, তাহলে আমি বললাম ধরো হচ্ছে A1 এর সাথে যারা ইকুইভ্যালেন্ট S1, S1 হচ্ছে এমন একটা সেট যে সেটটাতে তোমার হচ্ছে all x belongs to x such that that is equivalent to A1, এদের একটা সেট। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে I for some numbers 1 2 3 আমরা এরকম কিছু সেটে ভাগ করলাম। আচ্ছা, মানে বেসিক্যালি আমরা এ এর উপরে বেস করে সেটে ভাগ করছি। আচ্ছা ঠিক আছে, এখন যেটা হতে পারে যে কিছু S1 আর একটা মানে S1 S2 সমান হলেও হতে পারে, উই ডোন্ট নো। ঠিক আছে, তো আমরা ক্লেম করলাম যে আমরা এমন ভাবে ভাগ করছি। ওকে, সো যেটা হচ্ছে গিয়ে তোমার ডিসজয়েন্ট হয়েছে কি হয় নাই সেটা হচ্ছে একটা প্রশ্ন। ওকে, এখন দেখা গেছে যে ধরো তোমার এই যে সেটগুলো যেগুলো আছে এগুলার যদি তুমি হচ্ছে গিয়ে কম্পেয়ার করে তুমি কিছু সেট পাবা। তো সেই সেটগুলো নিয়ে আমরা বলতে যাচ্ছি। সো সাপোজ আমাদের হচ্ছে যে এই যে মানে আমাকে ডিসজয়েন্ট, দেখাইতে হবে যে S1 এবং S2 এর মধ্যে মানে কোনো ইন্টারসেকশন নাই আর কি। মানে আমাকে দেখাতে হবে S1 SJ doesn't belongs to, সরি ভুল বললাম। ওকে, সো এটা হচ্ছে গিয়ে phi or S1 equals to আচ্ছা, ওকে, SJ। ঠিক আছে, মানে হেটের ডেল্টা ডিরাক নোটেশন থাকলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, মানে কোন একটার সাথে মিলবে আর কি। ঠিক আছে, হ্যাঁ, এখন আমি এই যে দেখতেছো না যে অসংখ্য আই জে কে তো সম্ভব, আমার তো চয়েসটা ডিপেন্ড করতেছে এআই এর উপরে, আমি এআইটা কিভাবে নিছি। ওকে, তাহলে আমরা এখানে এআই চুজ করার ক্ষেত্রে আমরা কিছু কন্ডিশন দিলে কিন্তু জিনিসটা দেখতে পারি। তো আমি এই কথাটা না লিখে আমরা লিখে এভাবে যে কিভাবে লিখি যে যেখানে এখানে আমাদের একটা কন্ডিশন অ্যাড করি such that যে AI is not equivalent to AJ for all IJ belongs to this set I। ঠিক আছে, ওকে, এবার বোঝা যাচ্ছে? সো আমরা প্রুফ করতেছি না প্রুফ না, আমি হচ্ছে এরকম ভাবে সেটগুলা নিলাম। আমরা একটু এটা হচ্ছে যে আমরা কিভাবে একটা সেট বানানোর একটা কন্ডিশন নিলাম, যে আমরা হচ্ছে যেখানে এআই এসআই গুলা লিখছি সেগুলো একটা এআই এর উপরে ডিপেন্ডেন্ট এবং তার ইকুইভ্যালেন্ট এলিমেন্ট দিয়ে আমরা সেট বানাচ্ছি। ঠিক আছে, এবং যেখানে আমরা যে এআই গুলো চুজ করতেছি সেই এআই গুলো চুজ করার ক্ষেত্রে আমাদের কন্ডিশন হচ্ছে যে এআই বা এজে যেগুলো আমরা চুজ করব মেইন এলিমেন্ট হিসাবে, ঠিক আছে, ওকে, তারা একে অন্যের ইকুইভ্যালেন্ট না প্রত্যেকটা মানে ইচ ইন্ডিভিজুয়াল কেসের জন্য। আমি উদাহরণ দিই, একটা এক্সাম্পল দিই এটার জন্য। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে ধরো তোমার একটা স্কুল আছে, তুমি আগে একটা ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ জানো।
ঠিক আছে, সেটা হচ্ছে একই ক্লাসে পড়ে, তাহলে সেম ক্লাস। ওকে, সো সেম ক্লাসে পড়ে সব স্টুডেন্টদের তোমার হচ্ছে লিস্ট আছে। তো তুমি ধরো 10টারে চুজ করছো, ওকে, তো 10টারে চুজ করার পরে সেই ছাত্রদেরকে চুজ করছে যারা একে অন্যের ইকুইভ্যালেন্ট না। বুঝতে পারছি। ঠিক আছে, তো তুমি এভাবে যত বড় সেট নিতে পারো, মানে সকল এআই যাদের দিয়ে তুমি হচ্ছে এই কাজটা করতে পারবা। ওকে, আমরা দেখাবো যে একটা কন্ট্রাডিকশন আসে এরকম। কন্ট্রাডিকশন না, তোমার কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাকে এরকম সকল মানে নন ইকুইভ্যালেন্ট পসিবল স্টুডেন্টদেরকে নিতে হবে আর কি। মানে এমন ধরো তোমার 10টা ক্লাস আছে, ঠিক আছে, হ্যাঁ, একটা স্কুলে, তো তুমি ধরো 9 জনকে নিছো, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছো? তোমার ইকুইভ্যালেন্ট সেট বানানোর জন্য এই 10টা নিতে হবে, এক্সস্ট করা লাগবে। হ্যাঁ হ্যাঁ 10টা নিতে হবে। তুমি যদি 11 নাম্বার নাও, 11 নাম্বার নিলে যেটা কি ঘটনা ঘটবে, তোমার একজনের সাথে একজনের সাথে ইকুইভ্যালেন্ট পাওয়া যাবে, ঠিক না? সো পিজিয়ন হোল প্রিন্সিপাল দিয়ে ওইটাও করতে পারবা না, 11 জন নিতে পারবে না। মানে তুমি এই A1 চুজ করার ক্ষেত্রে তুমি হচ্ছে এভাবে চুজ করছো যে হচ্ছে তুমি হচ্ছে গিয়ে 10 জনকে পাইছো। এখন এই যে এটা যে করা যাবে, এটার জন্য আবার সেট থিওরিতে যাওয়া লাগে, এটা করা পসিবল এইভাবে চুজ করা, এটার জন্য তোমাকে জনস লেমা ইউজ করতে হয়। ঠিক আছে, সো আমরা মানে ওই ডিটেলস ওই ডিসকাশনে যাচ্ছি না যে ইট ইজ পসিবল টু চুজ সাচ ওয়ে। হ্যাঁ, কিন্তু আমি বললাম যে ধরো তুমি এভাবে চুজ করতে পারবা যতজন লাগে, এবং তার উপরে তুমি এই সেটটা ডিফাইন করছো। এখন এটা খুব সহজে প্রুফ করা যায় যে এই সেটটা আসলে এই প্রুফের এই পার্টটা টাফ, যেহেতু জনস লেমা ইউজ করতে হয়, কিন্তু আমি ওটার ভিতরে যাব না। আমি জাস্ট আলোচনা করতেছি যে এই সেটগুলো যে ডিসজয়েন্ট, এটাকে বোঝা যায় কিনা। ঠিক আছে, ধরো আমি ধরলাম যে SI এবং SJ এর একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে XIJ। ঠিক আছে, ওকে ওকে, তাহলে এখন ধরো এটা ধরো আমি ধরলাম যে আমি ডিসপ্রুভ ধরছি যে এটা ডিসজয়েন্ট না, তাহলে এখন আমরা যেটা দেখাতে পারি যে এটা একটা কন্ট্রাডিকশন তৈরি করে। ভাই এটা যে ডিসজয়েন্ট হবে সেটা হ্যাঁ। ফিল করতে পারতেছি না, মানে অ্যাকচুয়ালি বুঝতেছি না মানে কেন ও হবে। আচ্ছা, না না শোনো, কথা হচ্ছে দেখো আমি এখানে যে আমার তো যে এটাকে কি বলা যায়, এটা এগুলাকে বলা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। ওকে, আমি আরেকটা এক্সাম্পলে আসি, সেটা হচ্ছে ধরো আমাদের স্কুলের এক্সাম্পলে তুমি এক কাজ করছো, ক্লাস 1 থেকে 10 আছে তোমার কাছে, তুমি ঠিক করছো ইকুইভ্যালেন্ট রিলেশনশিপটা হচ্ছে একই ক্লাসে পড়ে। এখন তুমি একটা সেট বানাতে যাচ্ছ, ঠিক আছে বিজয়? আচ্ছা হ্যাঁ, এখন তুমি সেটটা বানাতে যাওয়ার জন্য তোমাকে তো একজন রিপ্রেজেন্টেটিভ চুজ করে নিয়ে আসতে হবে কোনো জায়গা থেকে। হ্যাঁ রিপ্রেজেন্টেটিভ চুজ করার ক্ষেত্রে তোমার শর্ত হচ্ছে যে তুমি একজনের চুজ করলা, চুজ করার পর তুমি তো ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ দিয়ে আরেকজনের সাথে কম্পেয়ার করতে পারোই। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন কম্পেয়ার করবা, কম্পেয়ার করতে গেলে পরের জনকে নিয়ে যদি দেখো যে আগের জনের সাথে ইকুইভ্যালেন্ট, তাহলে তুমি ওরে বাদ দিবা, নতুন আচ্ছা নন ইকুইভ্যালেন্ট যারে পাবা ওরে রাখবা, আবার তুমি আরেকজনকে নিবা, এভাবে একটার পর একটা নিবা, চেক করবা আগেরদের সাথে ইকুইভ্যালেন্ট কিনা, যদি হয় তাহলে ফেলাই দিবা, নাহলে আবার চুজ করবা। ওকে, তো আচ্ছা তুমি এভাবে সব স্টুডেন্টদের এক্সস্ট করে ফেলছো, আচ্ছা তাহলে কি হবে, তাহলে তুমি একেবারে ইউনিক ক্যাটাগরির সবাইকে আলাদা করে নিতে হ্যাঁ পারবা তোমার। ডিসজয়েন্ট সেট পাবো। হ্যাঁ এবার বুঝতে পারছো? হ্যাঁ না, ডিসজয়েন্ট প্রুফ করব, কিন্তু আমি মানে বললাম যে মানে তুমি কি এভাবে, এক্সাম্পলটাই বুঝছি আর কি। হ্যাঁ ওটা ওইখানে হবে আর কি। ঠিক আছে, তো বাকিটা কি বুঝতে আলটিমেটলি পারছো যারা শুনতেছো? আমার যদি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত থাকে, তাইলে আমি হ্যাঁ এইভাবে মানে এভাবে যদি কাইন্ড অফ ইকুইভ্যালেন্ট হইলে বাদ দিয়ে দেই, তাইলে আর কি আলটিমেটলি দিন শেষে আমার কাছে 10 জনই থাকবে, 10 জনের হ্যাঁ বেশি হ্যাঁ হ্যাঁ পাবো না। 10 জনের বেশি থাকবে না, কারণ পিজন হল প্রিন্সিপাল তো বলে সেটাই, যে একজন বেশি থাকলে সে অবশ্যই না অবশ্যই কোনো না কোনো ক্লাসে 2 ক্লাসে একজন থাকবে, আর হ্যাঁ থাকলে তো আমি তার আমার অ্যালগরিদম অনুসারে আগেই বাদ দিয়ে দিচ্ছি, তো হ্যাঁ কোনোভাবে 11 জন থাকবে না। এখন আমরা ফাইজলামি করে বলতে পারি সাপোজ একদিন এক স্কুলের ক্লাসের কেউ আসে নাই, ঠিক আছে, এখন এখন ভাই আমাদেরকে দেখাইতে হবে যে মানে এক স্টুডেন্ট 2টা ক্লাসে পড়ে না, হ্যাঁ এরকম টাইপের হ্যাঁ একটা হ্যাঁ, জিনিস। আসলে ওইটাই আর কি। ঠিক আছে, তা যদি ধরো পরে আমাদের আমরা চয়েস ধরে নিছি যে পড়ে, তো এখন দেখাবো যে তাইলে একটা কন্ট্রাডিকশন আসে। পড়লে যেটা হবে যে আমরা তাহলে যেটা এখান থেকে প্রুফ করে দেখাতে পারি যে এটা যদি হয় তাহলে AI is equivalent to XI, যে এটা ট্রানজিটিভ প্রপার্টিটা মনে হয় ই করবে আর কি। ওই তো মানে SI যেহেতু এলিমেন্ট, ঠিক হুম। আছে, যেহেতু হ্যাঁ XI, মানে আচ্ছা আমি একটু ফর্মালি লিখি,
এমন কিছু না, যেহেতু যেহেতু xij is belongs to si, তো SI, this so implies হ্যাঁ, AI এর এ সাথে আর ইকুইভ্যালেন্ট। ওইটা ইকুইভ্যালেন্ট, আবার ওইটার সাথে এজ এর সাথে ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তো তাহলে তো এটা আর কি xij বুঝছি। ট্রানজিটিভ প্রপার্টি অনুযায়ী AI এবং AJ আবার ইকুইভ্যালেন্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ so this implies ai equivalent to aj এবং that contradiction, হুম ঠিক আছে? হুম ওকে, সো দেয়ারফর আমরা যদি এই যে আমাদের রিপ্রেজেন্টেটিভের চয়েস অনুসারে যদি সুন্দর মতো সাজাই, তাহলে আমরা অবশ্যই ডিসজয়েন্ট সেট পাবো, ঠিক আছে? ওকে, সো এখন এটা হচ্ছে তোমার একটা ইকুইভ্যালেন্ট রিলেশনশিপের একটা সুবিধা। তুমি যদি কোনো একটা সেটকে ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ প্রুফ করতে পারো, তাহলে তুমি এভাবে ডিসজয়েন্ট সেটে ভাগ করতে পারবা ইউজিং দ্যাট ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ। এখন কারো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, আর উল্টা দিকে প্রুফ যদি বলা হয় যে তোমার কাছে ডিসজয়েন্ট সেট আছে, ওকে, আমার কাছে ধরো এস আই আর ডিসজয়েন্ট, সেটস, তাহলে এদের মধ্যে কোনো then এলিমেন্ট নাই। we can ক্রিয়েট লিখবা তোমার ধরো SI আর we J can build an equivalence relationship। এটা খুবই সোজা, ঠিক আছে? কিভাবে? তো তোমার কাছে একটা সেট আছে, তো তুমি ইকুইভ্যালেন্ট রিলেশনশিপটা বানাবা কিভাবে? ইকুইভ্যালেন্ট রিলেশনশিপটা হচ্ছে সেট গুলাকে নাম দিবা, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, তারপর বলবা হচ্ছে এটা একটা ইকুইভ্যালেন্টশিপ যারা একই ক্লাসে পড়ে, শেষ। মানে S1 এর সবাই আসলে একজন আরেকজনের সাথে ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্সের ডেফিনিশনই আমার হাতে আছে। আমার হাতে চয়েস আছে, তো আমি ওই ডেফিনিশন দিলাম, শেষ। শুধু দেখাইতে হবে যে না এরা মানে ইকুইভ্যালেন্সের রিলেশন মানে কন্ডিশনটা হ্যাঁ, এরপরে কন্ডিশন মেইনটেইন করে এটা প্রুফ করতে হবে আর কি। প্রুফ করা তো কিছুই না, যেহেতু একই সেটে পড়ে, তাহলে তো হ্যাঁ। একই সেটের এলিমেন্ট গুলো তো খুব সহজেই ট্রানজিটিভ অ্যাসোসিয়েটিভ বা ট্রানজিটিভ রিফ্লেক্সিভ আর তোমার আর কি নাম বলে সিমেট্রিক, মানে সিমেট্রিক। ঠিক আছে? সো এটা প্রুফ ইজি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা মানে অ্যালজেব্রার একটা জিনিস, যেটা আমাদের হয়তো সেট থিওরির আন্ডারে পড়ে না, গ্রুপ থিওরির আন্ডারে পড়ে না, কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রুপ থিওরি বুঝতে গেলে। তো এখন আমরা হচ্ছে ডিফাইন করবো হচ্ছে একটা মানে এটার উপরে একটু অ্যাডভান্স রিলেশনশিপ, যেটাকে বলবো হচ্ছে কনগ্রুয়েন্স রিলেশনশিপ। সেটা এক ধরনের ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ উইথ সাম কন্ডিশন। তাহলে আমরা বলবো যে এ রিলেশন, ধরো নাম দিলাম রো, on a semigroup S is called a congruence relation if, এটা মানে হচ্ছে if and only if এক রো is an equivalent relation on S, আর দুই সেটা হচ্ছে যে যদি A B belongs to row হয়, this implies CA CB also belongs to row and AC BC also belongs to row for all C belongs to S। এই একটা এক্সট্রা কন্ডিশন এখানে অ্যাড হয়েছে। এটা হলে আমরা বলবো হচ্ছে কংগ্রেস রিলেশনশিপ। Rho is an equivalent relation on S, তাতে যদি A আর B ইকুইভ্যালেন্ট হয়, A আর B কংগ্রুয়েন্ট হয়, তাহলে হচ্ছে CA CB হচ্ছে কংগ্রুয়েন্ট বা AC BC ও কংগ্রুয়েন্ট, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা তো জানি মডের
এটা কি ভাই তাহলে কংগ্রুয়েন্ট রিলেশনশিপের ডেফিনেশন? হ্যাঁ হ্যাঁ, মানে কংগ্রুয়েন্স রিলেশনশিপ যেমন হচ্ছে আমরা মানে ভাগশেষ, ঠিক আছে? যেমন ধরো হচ্ছে কংগ্রুয়েন্স রিলেশনশিপকে আমরা এই সাইন দিয়ে রিপ্লেস করলাম, ধরো এটা, তাহলে আমরা বলতেছি হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 5 এবং 3 হচ্ছে কংগ্রুয়েন্ট আন্ডার দ্য ডিভিশন মডুলো 2, ঠিক আছে? হ্যাঁ। ওকে, 5 আর 3 হচ্ছে কংগ্রুয়েন্ট। তা আমি যদি দুইটাতেই দুই পাশে সেম দিয়ে গুণ করি, ধরো 10 আর 6, ঠিক আছে? এর আসলে কিভাবে 5 গুণন 2 আর এটা আসলে 3 গুণন 2, তা এরাও কংগ্রুয়েন্ট। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে মডুলার রিলেশনশিপ বা ভাগশেষ দিয়ে তৈরি অন্যয় হলো রিলেশনশিপ, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে 2 এর ভাগশেষ দিয়ে আমি যদি একটা অন্যয় তৈরি করি, তাহলে সেটার বেসিসে আমার হচ্ছে এটা হচ্ছে কংগ্রুয়েন্ট রিলেশনশিপ তৈরি করে। আচ্ছা ভাই, আপনি এখানে যে এ আর বি বিলংস টু র দিছেন, এটা কি এটা মিন করতেছে এ আর বি রিলেটেড বাই র? ইয়েস, তোমার আমরা আসলে রিলেশনশিপ ডেফিনিশন কিভাবে দিই সেটা আবার একটু রিমাইন্ড করে দিই। রিলেশনশিপ কাকে বলে? রিলেশন, ঠিক আছে? তো রিলেশনের ডেফিনিশন কি? ওকে, সো আমরা বললাম রো ইজ এ রিলেশন ফ্রম এ টু বি, যদি এটা সেটের ক্ষেত্রে লেখে, আমাদের এভাবে লেখা উচিত আসলে। রো ইজ এ রিলেশন ফ্রম এ টু বি if rho is a subset of A cross B. That's all. A cross B হচ্ছে কার্টেশিয়ান তোমার প্রোডাক্টের সেট যেটা। ওকে, কার্টেশিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেটকে আমরা বলি হচ্ছে রিলেশন। হায়দার, ঠিক আছে? জি ভাই। মানে এটা হচ্ছে ডেফিনেশন। তো ওই সেটটার মধ্যে একটা এমন একটা রিলেশন যেটাকে আমরা মানে এখন দেখো আমরা লিখতে পারি এভাবে এ বি দিয়ে লিখতে পারি, বা আমরা একটা সিম্বল আবিষ্কার করতে পারি, সেটা হচ্ছে এরকম, যেটা এখানে এই 2 নাম্বার স্টেটমেন্টটাকে আমরা যদি সিম্বল দিয়ে লিখি, আমি লিখেছি এ কংগ্রুয়েন্ট টু বি যদি হয়, তাহলে সি এ কংগ্রুয়েন্ট টু সি বি এন্ড এ সি কংগ্রুয়েন্ট টু বি সি ফর অল সি বিলংস টু এস, ঠিক আছে? মানে আমরা এইভাবে লেখা এটা হলো আর বলবো নাকি এইভাবে লেখা আসলে সেম। ভাই? এটা হলে কংগ্রুয়েন্ট বলবো, এটা হ্যাঁ 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 এক্স্যাক্টলি কংগ্রুয়েন্ট, মানে এটা হচ্ছে কংগ্রুয়েন্ট হওয়ার শর্ত, বা কংগ্রুয়েন্ট হলে এই শর্তটা মেনটেন করবে। যেহেতু এটা ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন লেখা, মানে কংগ্রুয়েন্ট হলে এই দুটো মানবে, আবার এই দুটো মানলে কংগ্রুয়েন্ট হবে, একই কথা। ডেফিনেশন আর কি, কংগ্রুয়েন্ট হ্যাঁ, হওয়ার কংগ্রুয়েন্ট ডেফিনেশন। রিলেশনশিপ আর ডেফিনিশন। তার একটা एग्जांपल দিলাম, সেটা হচ্ছে আমাদের যে ভাগশেষ। কংগ্রুয়েন্ট মানে এটা তো ধরেন কম, মানে ধরেন জানি এরকম জিনিসটাকে কংগ্রুয়েন্স বলে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আরে জানোই তো, কিন্তু এটা দেখো আমাদের এখানে তার ভাগশেষ দিয়ে কথাটা আমরা কংগ্রুয়েন্টের ডেফিনিশন দিচ্ছি না, আমরা কংগ্রুয়েন্স শিখি হচ্ছে মেইনলি মানে নিউ নাম্বার থিওরিতে ভাগশেষ থেকে। না ওরকম ওটা আর কি, মানে আর কোনো ধরেন এক্সাম্পল আছে কিনা? ও আর কোন एग्जांपल? হ্যাঁ, সেট দিয়ে বানানো যায়। যেমন ধরো তুমি এই যে ক্লাসের एग्जांपल যদি ধরো এরকম, মানে আমাদের আসলে এই যে মানে দেখো রিলেশনশিপ যখন আসছে তখন এখানে কিন্তু আমাদের একটা মাল্টিপ্লিকেশনের বিষয় আসতেছে, ঠিক আছে? একটা অপারেটর ডিফাইন করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের একটা বাইনারি অপারেশন আছে কিন্তু। সেমি গ্রুপের মধ্যে হ্যাঁ, গ্রুপের মধ্যে তোমার মানে এই যেখানে সিএ, এটা কি ওই গ্রুপের যে অপারেশন সেটাই না? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, গ্রুপ অপারেশন, নাহলে তো সি এ তো আর অন্য কোনো ভাবে আসবে না।
ঠিক আছে, এগুলো হচ্ছে কোন একটা ডিফাইন্ড ওভার সাম বাইনারি অপারেশন, এটা হচ্ছে ডিফাইন্ড বাইনারি অপারেশন। কিন্তু এমনিতে আমার ইকুইভ্যালেন্স রিলেশনশিপের জন্য কিন্তু কোনো অপারেশনের দরকার ছিল না, ঠিক আছে। তো তুমি এখন এক্সাম্পল বলতে সেট থিওরি বলতে গ্রুপের মধ্যে আসলে অনেক এক্সাম্পল তৈরি করা যায়, যেটা আমরা মানে সিম্বল আকারে দেখবো আর কি, মানে গ্রুপের মধ্যে কংগ্রুয়েন্ট রিলেশনশিপ কিভাবে তৈরি করা যায়। তো কংগ্রুয়েন্ট রিলেশনশিপ তৈরি হলে আমরা কিছু চমৎকার বৈশিষ্ট্য পাই, সেই বৈশিষ্ট্যগুলাই আমরা শুরু করব না, আমরা আগের দিনই আসলে অনেক পড়াই ফেলছি, আমরা আজকে জাস্ট এই এই পেজটা শেষ হলে আমাদের ছুটি, ঠিক আছে। অল্প শুরু করি, কারণ দেখুন একদিনের পুরাতন জিনিস নামে অনেক নতুন কিছু পড়াইলাম, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আমরা একটা জিনিস বলি, সেটাকে বলবো হচ্ছে যে আচ্ছা, আমার কাছে একটা সেমি গ্রুপ আছে এস, একটা সেমি গ্রুপ এস আছে, আমার কাছে একটা কংগ্রুয়েন্ট রিলেশনশিপ আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে গিয়ে আমরা বলবো হচ্ছে যে এস স্ল্যাশ রো, এদেরকে বলবো হচ্ছে the set of all row equivalent classes। মানে এটা হচ্ছে লেখার পলিসি, ঠিক আছে। তো ধর আমার একটা সেমি গ্রুপ আছে, ঠিক আছে। তো সেমি গ্রুপটা হচ্ছে, এখানে আমাদের অবশ্যই সেমি গ্রুপ থাকলে একটা অপারেশন থাকবে। তো ফর এক্সাম্পল ভাই এরকম একটা জিনিস ইয়াতে দেয়, মানে কোয়ান্টাম এরর কারেকশন পড়তে গিয়ে এরকম পাইছে যে সেট কে সেট দিয়ে ভাগ দিতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো সে এইটাই পড়াইতেছে তারা, সেটকে সেট দিয়ে ভাগ দিচ্ছে না, আমি যেটা বলতেছি এক্স্যাক্টলি এটাই পড়াইতেছে তারা, ঠিক আছে। আচ্ছা, তো এইটা কি ধরনের হতে পারে, ফর এক্সাম্পল আমাদের কাছে একটা সেমি গ্রুপ আছে এস, সেই গ্রুপটা ধরো হচ্ছে আমাদের অল ইন্টিজার্স, ওকে। সো আমি লিখলাম হচ্ছে অল ইন্টিজার নাম্বারস। আচ্ছা, আমার অপারেশন কি হবে সেমি গ্রুপের? সো অপারেশন হচ্ছে লেটস সে কি বলবো অ্যাডিশন, আমাদের এই অপারেশনটা হচ্ছে রেগুলার অ্যাডিশন, ওকে। তা আমরা একটা ইকুইভ্যালেন্স ক্লাস বানাই, সেই ইকুইভ্যালেন্স সরি কংগ্রুয়েন্ট রিলেশনশিপ, সেই কংগ্রুয়েন্ট রিলেশনশিপ হচ্ছে তোমার আমরা কি দিব, ধরো মডুলার অফ 7, ঠিক আছে। তাই এটা হচ্ছে আমাদের কংগ্রুয়েন্ট রিলেশনশিপ। তাহলে আমরা কি কি বলতে পারি, যেমন ধরো হচ্ছে 0 ইজ কংগ্রুয়েন্ট টু 7, তারপর 7 ইজ কংগ্রুয়েন্ট টু 14, ঠিক কি না? কংগ্রুয়েন্ট বলতে তো আমরা আসলে সিম্বল চেঞ্জ করছি, তো এইভাবে লেখা উচিত, মানে ধরো 0 7 belongs to row, আমার দেখা লাগবে যে তারপরে 7 14 belongs to row, ঠিক আছে। মানে আমরা কংগ্রুয়েন্ট এগুলা এগুলো হচ্ছে একটা কংগ্রুয়েন্ট, ওকে। তারপরে তোমার আর একটা উদাহরণ দিই, যেমন ধরো 1 আর কি হবে 8, এই দুটা কংগ্রুয়েন্ট, ওকে। এটা বোঝা যাচ্ছে তো? বা সোজা কথায় লিখতে পারতাম, এভাবে লিখলে আসলে চিন্তা করতে সুবিধা হয়, ওইভাবে লেখার থেকে। 1 আর 8 কংগ্রুয়েন্ট আন্ডার দিস ইয়ার। তাহলে আমরা একটা ইকুইভ্যালেন্ট রিলেশনশিপে তাহলে আমরা এই সেটটাকে কিভাবে লিখবো? এইটা হবে হচ্ছে তোমার এখানে ইকুইভ্যালেন্ট ক্লাসেস গুলো থাকবে। আমার একটা ইকুইভ্যালেন্ট ক্লাস হচ্ছে 0, ঠিক আছে। তা আমরা অনেক সময় এভাবে লিখি 0 1 2
ও আচ্ছা, গতদিনে যে লেখা শুরু সি করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো সৌমিত্র আপত্তি করছিল কেননা আমি কংগ্রুয়েন্টের ডেফিনিশন না দিয়ে ইকুইভ্যালেন্ট বলতেছিলাম জাস্ট 4 5 6। ওকে, তো এগুলো হচ্ছে আমি এভাবে লিখলাম কেননা এগুলো হচ্ছে তোমার একটা কংগ্রুয়েন্ট ক্লাস। বুঝতে পারছি, মানে এটা খালি জিরো না, এটাকে আসলে অনেক কিছু রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, কংগ্রুয়েন্ট ক্লাসের মধ্যে আসলে মানে এটা জিরোকে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসাবে লিখছি। হুম, ঠিক আছে, তুমি যদি কেউ চাইলো যে না আমার ভালো লাগতেছে না, আমি এটা 7 লিখবো, ঠিক আছে, ভাই তাতে ক্লাস কোনো সমস্যা নেই। কোনো ডেফিনিশন আছে নাকি? ক্লাস বলতে মানে আবার গ্রুপ বোঝাচ্ছে ওটাই নাকি? না না, ক্লাস হচ্ছে তোমার এই যে আমরা যখন এভাবে ইয়া করতে পারবো, এই যে কংগ্রুয়েন্ট রিলেশনশিপ দিয়ে তোমার হচ্ছে যখন আমরা একটা ইয়াকে অনেকগুলো এলিমেন্টকে একটা ইয়ার মধ্যে ফেলতে পারবো, এটাকে ক্লাসই বলে, বুঝছো? আমি এখন যদি বলি সবাইকে একটা গ্রুপের মধ্যে ফেলতে পারবো, তখন তো আবার গ্রুপ ওয়ার্ডটা চলে আসতেছে, তাই না? হ্যাঁ, মানে যে মানে ভাই একটা ক্লাসে 3টা সেকশন আছে, তো সেকশনটাকে যদি আমরা রিলেশন ধরি তাহলে সেকশন এ, সেকশন বি, সেকশন সি, এ আর হ্যাঁ বি সি, এই রিপ্রেজেন্টেশন তো, তাই না? হ্যাঁ, এখন তুমি এখন ধরো অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে তুমি তো পুরা তুমি লিখতে পারো এরকম ভাবে, যেমন ধরো আমরা কি করলাম এখানে 7 লিখছি, তাই না? এটাকে বলতেছি 7 এখানে রিপ্রেজেন্ট করতেছে এই ক্লাসটাকে, ঠিক আছে? 7 দিস ক্লাস, সেই ক্লাসে আসলে আরো অনেক মেম্বার আছে, তারা কি 7, তারপর ওই যে তারপর 14 0 -7, তারপরে 21 35, এরা সবাই ওই ক্লাসের মেম্বার। আরে বুঝতেছো না, ধরো তুমি একটা ইয়া করতেছো, স্কুলে হচ্ছে তোমার একটা অপরাধ হয়েছে, তো অপরাধ হয়েছে, এখন তুমি হচ্ছে বিচার সালিশ করবা, তার জন্য ক্লাসের রিপ্রেজেন্টেটিভ ডেকে আনছো, ঠিক আছে? সে রিপ্রেজেন্টেটিভ ক্লাসের সবাইকে সে রিপ্রেজেন্ট করে, মানে সব, যদি ক্লাসের কেউ দোষ করে থাকে তাহলে সবার দোষটাই সে হচ্ছে কি ফেস করবে। তা আমরা ফেস করার জন্য এই ফেস হিসাবে একে ইউজ করতেছি, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার যে একে ইউজ করলেই আমার এটা অন্য কাউকে ইউজ করলে এটা হবে না, কোনো ব্যাপার না, আরেকজনের নিলেও হবে, ঠিক আছে? এবং এটা তোমার ধরো কিন্তু সাবগ্রুপ ফর্ম করে, মানে আমাদের এখানে আমাদের বক্তব্য ছিল এস রো ইজ অলসো এ সাবগ্রুপ, ঠিক আছে? সাবগ্রুপ হইতে গেলে সাবগ্রুপ 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 সেমিগ্রুপ, বলতেছি, সেমিগ্রুপ, মানে সেমিগ্রুপ সেমিগ্রুপ সেমি সরি, গ্রুপ। হ্যাঁ সেমিগ্রুপ, সেমিগ্রুপ হইতে হইলে অলরেডি হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভিটি আর ক্লোজার। তো যেমন ধরো আমরা দুইটা জিনিসের ইয়া করে দেখাই, আমরা ডিফাইন করবো কিভাবে। ধরো হচ্ছে 7 এর সাথে আমরা এই গ্রুপের আন্ডারে একটা এডিশন লিখলাম, ঠিক আছে, অপারেশন 7 এর সাথে 1, এটা অ্যাড করবো কিভাবে? এটা অ্যাড করবো হচ্ছে 7 + 1, ঠিক আছে, তাহলে কি আসলো 8। 8 এর অল্টারনেট একজনকে নেওয়া যায়, যেটা আমাদের এখানে ফ্যামিলিয়ার, 8 রাখলেও হয়, বা যদি তোমার না ইচ্ছা হয় তাহলে তুমি এটাকে লিখতে পারো। এই তো। আচ্ছা ভাই, এটা লেখার সময় আমি সব ইকুয়াল সাইন ইউজ করলাম, মানে থার্ড ব্র্যাকেট দিলে। হ্যাঁ হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিলে আমি তো মানে বলতেছি যে আমাদের এটা যেহেতু এখন আমরা সেমি গ্রুপের মধ্যে আছি, তো গ্রুপের অপারেশন লেখা আউটপুটটা লেখার সময় ইকুয়াল সাইন দিই, ঠিক আছে? ওকে, কিন্তু তুমি এভাবে লিখবা r is equivalent to 1। হ্যাঁ, মানে আর্ট ইজ ইকুইভ্যালেন্ট টু 1, আর মানে থার্ড ব্র্যাকেট দিলে মানে কাইন্ড অফ হ্যাঁ হ্যাঁ, রিপ্রেজেন্ট ক্লাস art is আকারে equivalent ক্লাস to- একই তো ক্লাস, আমি জাস্ট রিপ্রেজেন্টেটিভ চেঞ্জ করতেছি, নাম এটাই, চেঞ্জ করতেছি, ঠিক তো আছে? মানে হ্যাঁ, হ্যাঁ, আমি যদি এই রিপ্রেজেন্টেটিভ গুলাকে এভাবে না লিখে এবিসিডিও লিখতাম, ইট ডাজন্ট ম্যাটার, এগুলো জাস্ট লেভেল, হুম হুম ঠিক আছে? হ্যাঁ, এগুলো জাস্ট লেভেল, কিন্তু আমাকে সেই লেভেলটা মেনটেন করে আমাকে ডেফিনেশন গুলো দিতে হবে। হুম। ওকে, তো মজাটা বলি, সেটা হচ্ছে আমাদের কিন্তু আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল আছে ইকুইভ্যালেন্ট রিলেশনশিপে, সেটা হচ্ছে তোমার হচ্ছে যেমন ধরো সমস্ত রেশনাল নাম্বারের সেট, তো রেশনাল নাম্বার সেট, হ্যাঁ এটা একটা ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ দিয়ে ডিফাইন করা আসলে, রেশনাল নাম্বারস কিউ, হ্যাঁ, ঠিক আছে? সেটা কি ধরনের ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ? সেটা এটা হচ্ছে আমি তোমার জানি। বলো দেখি, সেটা হচ্ছে কি কি, যে ধরো রেশনাল নাম্বার সেট কিউ কে বলা হচ্ছে কি বলবো, এ
এভাবে লিখি আমরা এই রিলেশনশিপকে যে ধরো সমস্ত সেটকে লিখবো হচ্ছে a, b কমা b such that a b belongs to z, ঠিক আছে, and তোমার b is not equals to 0, ঠিক আছে, এবং আমরা হচ্ছে গিয়ে দুইটা এলিমেন্টে কি ইকুইভ্যালেন্ট বলবো কখন, a b equivalents to c d if বলতে কি হবে তো ওই যে AD equals to সমান BC আর কি। ওকে, এই হচ্ছে সমস্ত রেশনাল নাম্বারের সেটকে এভাবে ডিফাইন করা হয়। ঠিক আছে, তো আমরা হচ্ছে এইভাবে না লিখে এটা এভাবে লেখে যে রিপ্রেজেন্টেটিভ অফ ইকুইভ্যালেন্ট। সরি, মানে বুঝছো, আমি এটাকে আর একটু ভেঙে লিখি, সো একটু মানে ইলাবোরেট করে লিখি। ইলাবোরেশন বা এক্সপ্লেনেশন সেটা হচ্ছে যে ধরো আমার কাছে একটা সেট আছে, সেটটার নাম দিলাম এস, যেখানে সকল ক্রোমোজোম আছে such that AB belongs to Z and B is not equals to 0, ঠিক আছে। আর একটা ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ দেখলাম, ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ বা আমরা বলবো কংগ্রুয়েন্ট রিলেশনশিপ, যেখানে কংগ্রুয়েন্সটা কিভাবে আসে যে হচ্ছে such that যে হ্যাঁ এই যে AB is equivalent to congruent to CD হবে যদি AD equals to BC হয়। ওকে, তাহলে S/রো হচ্ছে Q। ওকে, এই সেটের মধ্যে কিন্তু দেখো এস এর মধ্যে কিন্তু এরা অবস্থান করে 1 2, এটাও এস এর মেম্বার, আবার 2 4 এটাও এস এর মেম্বার, ঠিক আছে, এবং দুইটা আলাদা আলাদা এলিমেন্ট কিন্তু এস এ, কিন্তু আমরা তো জানি দুইটা আসলে সেম কোশেন্ট গ্রুপের আন্ডারে, মানে আন্ডার কোশেন্ট গ্রুপ 1/2 আর 2/4 তো সেম। সো আমরা এই কারণে হচ্ছে এটাকে একটা ইকুইভ্যালেন্ট রিলেশনশিপের মধ্যে নিছি, এর সেম ক্লাসের। হ্যাঁ এটা সেম ক্লাসের। সো কিউ হচ্ছে ক্লাসের একটা সেট, ঠিক আছে, তার মানে হচ্ছে কিউ ইজ মানে কিউ contains all the equivalent classes, ঠিক আছে, এবং ক্লাসের রিপ্রেজেন্টেটিভ দিয়ে আমরা সবসময় ম্যাথ করি, মানে আমরা যদি দেখা যাচ্ছে 1/2 এটা একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিই, মানে আমাদের চয়েসটা হচ্ছে কি যখন আমাদের দুইটা কো প্রাইম হচ্ছে, দুইটা এলিমেন্ট কো প্রাইম, সেই কেসটা নিই, ঠিক আছে। চাইলে অন্য কেসও নেওয়া যায়, তাতে কিন্তু ম্যাথ চেঞ্জ হয় না। যেমন আমরা চাইলে তো এটা তো 2/4 এর সাথে তো 3/6 যোগ করতেই পারি, করে 1 অ্যান্সার আসে, ঠিক কি না? ঠিক আছে, কিন্তু আমরা তো রিপ্রেজেন্টেটিভ যদি চুজ করি তাহলে ম্যাথটা সোজা হয় একটু। আর কিছু না, কিন্তু এটা হচ্ছে এটা রিপ্রেজেন্টেটিভ একই ক্লাসে পড়ে। ওকে, সো এই কারণে ক্লাসটা আমাদের একদম বেসিক থেকে আসে, আমরা একদম কি বলবো 3/4 থেকে ইকুইভ্যালেন্ট ক্লাস নিয়ে আমরা পড়ে আছি। ওকে, সো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্লাসের একটা রিলেশনশিপ। তা আমাদের আলোচনায় আর আমরা হচ্ছে ভাবছিলাম মরফিজম নিয়ে আলোচনা করব হয়তো, ঠিক আছে, কিন্তু আসলে 11টা বেজে গেছে, আমার টার্গেট ছিল আসলে 11টা পর্যন্তই করানো, তো 2টা পেজ হয়ে গেছে। সো মনে করো যে আজকে আমরা কি কি শিখলাম এটা একটা রিভিউ দেই, সেটা হচ্ছে আমরা সাব কি কয় সেমি গ্রুপ থেকে সেমি গ্রুপের দু একটা ডেফিনেশন, মনোয়েড, তারপরে হচ্ছে এখন দেখলাম হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশনশিপ। ওকে, সো আই থিংক আমি জানি সবাই এখনো মনে হচ্ছে যে আরে শুরুই তো হয় না, মাত্র 1.5 ঘন্টা হয়েছে, ঠিক আছে। কনফিউজ আসলে সেটা হচ্ছে এগুলো করে লাভ মানে ও আচ্ছা, লাভ কি? আচ্ছা, লাভ মানে হচ্ছে এগুলো ধরেন যে ফাইন করছে প্রথমে যে থিওরিটা ডেভেলপ করছে, হ্যাঁ আক্কেলে কোর্স মানে কোন সেন্স হ্যাঁ এক্স্যাক্টলি এগুলো তো আগে ডেভেলপ হয় নাই। আমি আগে বলি, হ্যাঁ তোমার আগে ডেভেলপ হয়েছে, কিন্তু যেগুলো অ্যাপ্লাই সাইড সেটা বুঝতে পারছো, সেগুলোকে
অ্যাপ্লাইড সেট। এখন যেটা হয়েছে কি ধরো আমরা চাচ্ছি এভাবে যে আমরা তো জানি লিনিয়ার অ্যালজেব্রা অনেক অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? তো এখন লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু তোমার ফান্ডামেন্টাল অবজেক্ট হিসাবে ম্যাথমেটিক্সে দেখে না, কেননা তুমি বলতে পারো আচ্ছা লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে আমরা তো অনেকগুলা পোস্ট এক্সিওম আছে, তাই না? যে তোমার ধরো হচ্ছে ক্লোজার আছে, আইডেন্টিটি আছে, তারপরে ইনভার্স আছে, আবার সেই সাথে আবার তোমার স্কেলার নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন আছে, এতগুলা কন্ডিশন আছে। যদি কোনো কন্ডিশন না থাকতো, কোনো কন্ডিশনে চেঞ্জ হতো, তো এমন ভাবে স্ট্রাকচারটা বিল্ড আপ করা হয়েছে যে আমরা আলটিমেটলি লিনিয়ার অ্যালজেব্রাতেই যাব, কিন্তু আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো আসলে লিনিয়ার অ্যালজেব্রা সবগুলো স্টেটমেন্ট প্রয়োজন পড়ে না এই স্টেটমেন্ট গুলো দেওয়ার জন্য, ঠিক আছে? এবং আমরা দেখাবো যে ধরো এক্সাম্পল স্বরূপ যে আমরা যে লিনিয়ার কোডিং করছি ক্লাসিক্যাল কমিউনিকেশনে, ঠিক আছে? তো লিনিয়ার কোডিং এর যে আমাদের যে সেটগুলো থাকে, এই সেটগুলো আসলে একটা গ্রুপ ফর্ম করে, এবং সেই গ্রুপের অপারেশন থেকে কিন্তু আমরা হচ্ছে তোমার সেটা সিমড্রোম বের করা বা সেটা কিভাবে রিজলভ করা যায় তার একটা জেনারেল ডিসকাশন করতে পারি। আমরা যেটা করব যে অনেকটা ধরো এরকম যে যখন আমরা বলি যে এটা করা যাবে, তখন আমরা বলি যে আমার কাছে একটা গিভেন তোমার সেট অফ কোড দেওয়া থাকলে আমি এটা এরর কারেকশন করতে পারি, ওকে? কিন্তু হচ্ছে এখন আমরা চাচ্ছি কি আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে ম্যাথমেটিক্যাল, যেখানে আমরা আসলে যে কোনো কোড দেওয়া হলে আমরা সেটার ক্ষেত্রে ডিটারমিন করতে পারবো যে সেই কোডটা আসলে এরর কারেক্টেবল কিনা, ওকে? তার জন্য একটা ফ্রেমওয়ার্ক দরকার, সেই ফ্রেমওয়ার্ক বিল্ড আপ করতে যাচ্ছি। তার জন্য এটা হচ্ছে তোমার এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে না ফ্রেমওয়ার্কটা কিভাবে আসলো, কিন্তু ফিউচারে দেখতে পাবা যে যে ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ বিল্ড আপ করলাম, এই ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ দিয়ে আমরা হচ্ছে কি তোমার ওই যে সিনড্রোম ইউজ করে আমরা হচ্ছে যে টাইপের এরর গুলা হয়, ধরো এক বিটের এরর হয়েছে, লেটস সে ফর এক্সাম্পল, নট নেসেসারিলি কারেক্ট, এক বিটের এরর গুলা হয়েছে, ওই এরর গুলাকে আমরা একটা ক্লাসে ফেলবো, বা ধরো এক্স টাইপের এরর হয়েছে ওগুলাকে একটা ক্লাসে ফেলবো, জি টাইপের এরর হয়েছে ওগুলাকে একটা ক্লাসে ফেলবো, ঠিক আছে? তারপর কি করবো কি আমরা আমাদের ধরো আরো কিছু প্রপার ডেফিনেশন আসবে, সেগুলো স্ট্যাবিলাইজার বা ধরো হচ্ছে তোমার কি নাম বলেন ইকুইলাইজার, এগুলা দিয়ে বলবো যে ওইগুলা দিয়ে আমরা টেস্ট করে বলতে পারবো যে আচ্ছা এই গ্রুপের এলিমেন্ট গুলা যেহেতু আমার এই কন্ডিশনটা মানে, তার মানে হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রিলেশনশিপ যেহেতু মানে, তাহলে আমি এদেরকে ইউনিকলি হচ্ছে গিয়ে একটা অপারেশন দিয়ে ওদেরকে কনভার্ট করা ট্রাই করা যেতে পারে, ঠিক আছে? সো আমি যে এই যে স্টেটমেন্ট গুলো যে ফিউচারে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট গুলো যে আমরা দিব, সেই স্টেটমেন্ট গুলো দেওয়ার জন্য আমাদেরকে আসলে এরকম ম্যাথমেটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে, ঠিক আছে? যখন আমি বলবো ও আচ্ছা আমি তো এটা ইকুইভ্যালেন্স রিলেশনশিপ, যেহেতু আমি প্রুফ করছি এটা ইকুইভ্যালেন্স রিলেশনশিপ, সো আমি জানি এদেরকে আমি ডিসজয়েন্ট সাবসেটে ভাগ করতে পারবো, বা ডিসজয়েন্ট সাবসেটে ভাগ করতে পারবো মানে আমি আলাদা আলাদা ট্রিট করতে পারবো এদেরকে, ঠিক আছে? ওকে, সো আমাদের মানে গোলটা হচ্ছে এরকম আর কি, যে এখানে যে আমরা ছোটখাটো থিওরেম গুলা দেখবো, থিওরেম গুলাকে আমরা আসলে ওই সময় নিয়ে যাই বর্ষা ইউটিলাইজ করে দেখাবো যে হ্যাঁ তোমার মানে আপাতত তোমাদেরকে দেখাচ্ছে যাতে এরর কারেকশনে কাজে লাগে ফিউচারে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে বেসিক আর কি। আরো বেসিক কিছু আছে, যেমন আমরা গতদিন মরফিজম নিয়ে ডিসকাস করছিলাম, সো মরফিজম নিয়ে আমি হয়তো আরো কিছু বলবো। সেই সাথে তোমার জিরো এলিমেন্ট যেহেতু ডিসকাস করছি, জিরো এলিমেন্টস আসার কারণে আরেকটা জিনিস আসে, সেটাকে বলা হচ্ছে আইডিয়াল। তো আইডিয়াল নিয়ে ডিসকাস করব, প্লাস হচ্ছে তোমার হচ্ছে কি নাম বলো কিছু মানে ইউজফুল থিওরেম দেখাবো আর কি, যে থিওরেম গুলা ধরো হচ্ছে তোমার একটা গ্রুপ দেওয়া থাকলে তুমি গ্রুপের ক্ষেত্রে তুমি বিভিন্ন স্টেটমেন্ট দিতে পারো। যেমন গত দিন আমরা লাগরাঞ্জের থিওরেম দেখছিলাম, যে থিওরেমটা তোমাকে মানে কিছু করোনারি লাগরাঞ্জের থিওরেম থেকে দেওয়া যায়, ঠিক আছে? সো থিওরেম গুলা বেশ পাওয়ারফুল, তো কাজে লাগে আর কি। যেমন ধরো আমাদের গ্রুপ যেগুলো হবে পলিমেট্রিক্স এর গ্রুপ থাকবে, সেই গ্রুপ গুলার উপরে আমরা কিন্তু হচ্ছে গিয়ে টুকটাক এই ইকুইলাইজার স্টেবিলাইজার দিয়ে হচ্ছে কিছু অপারেশন করব, সেই সময় গ্রুপের থিওরেম গুলা লাগে আর কি। ওকে, সো এই আর কি, মানে আপাত দৃষ্টিতে এটা সরাসরি দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা স্ট্রেট ফরওয়ার্ড না, কিন্তু ফিউচারে স্ট্রেট ফরওয়ার্ড দেখতে পাবো। ওকে, সো আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্তই রাখি, ঠিক আছে? সো আজকে ভাই একটা কোয়েশ্চেন করে নেই আপনাদের। হ্যাঁ করো। আপনি ওই লাগবেঞ্জের থিওরেমের কথা বললেন, মনে পড়লো। হুম আপনি ওইখানে বলছিলেন যে মানে আপনার সাব গ্রুপ দিয়ে আপনি যদি মেইন গ্রুপকে ডিভাইড করি তাহলে একটা ইন্টিজার সাব গ্রুপের নাম্বার দিয়ে যদি এখন মেইন গ্রুপের অর্ডার মানে কতগুলো এলিমেন্ট আছে সেটাকে ভাগ করি, তাহলে একটা ইন্টিজার পাওয়া যাবে। এখন মনে ভাগ করেন যাবে মেইন আর কি, গ্রুপের সোজা অর্ডার কথা। হচ্ছে 12। হ্যাঁ মেইন গ্রুপের অর্ডার হচ্ছে 12। হ্যাঁ এখন ওটার তো আপনার ফ্যাক্টর হচ্ছে 2 3
4 অনেক আছে 6 2 12 3 4 6 1 12 হ্যাঁ হ্যাঁ 12 এখন কি এটা কি জরুরি যে আপনার 6 দিয়ে ভাগ দিয়ে গেলেই 6 এর 6 order এর এলিমেন্টের একটা sequence সাবগ্রুপ থাকা থাকবে লাগবে? না 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 উল্টা দিকে কারেক্ট না ঠিক আছে এরকম কোনো কন্ডিশন আছে যে আমি জানতে পারবো যে অর্ডারটা হওয়ার সাথে এক্সট্রা একটা কন্ডিশন মিল থাকলে পরে আমি এটা বলতে পারবো এটা একটা গ্রুপ এক্সিস্ট করে। হ্যাঁ এরকম থিওরেম আছে, এরকম সোয়ালোস থিওরেম আর কি, ঠিক আছে। সো ওইটাই আমরা যাই নাই। হ্যাঁ মানে কিছু থিওরেম আছে যেটা হচ্ছে তুমি যদি একটা সেট গ্রুপ এরকম থাকে যে ধর ওই গ্রুপের এলিমেন্ট সংখ্যা হচ্ছে এত, তাহলে অবশ্যই এই উপাদান বিশিষ্ট সাবগ্রুপ থাকবেই, এটা প্রুফ করা যায়। ঠিক আছে, নট অল উপাদান বিশিষ্ট, কিছু কিছু উপাদান বিশিষ্ট সাবগ্রুপ অলরেডি এক্সিস্ট করবে। ঠিক আছে, থাকুক তুমি হোক আর নাই হোক। ওকে, সো মানে গ্রুপের এলিমেন্টের নাম্বারের উপর ডিপেন্ড করে, নট নেসেসারিলি 12 জন এটা ট্রু। এটা ট্রু হচ্ছে পি টু দি পাওয়ার সামথিং, ধরো পি হচ্ছে একটা প্রাইম নাম্বার, এগুলোর জন্য আসলে থিওরেম আছে। ওকে, সো ওই থিওরেমটা হচ্ছে কি সোয়ালোস থিওরেম বলে, এটা ফাইনাইট সাবগ্রুপের জন্য ট্রু। ওকে, এটা কিন্তু বলা যায় না যে একটা সেট গ্রুপ দেওয়া থাকলে ওই গ্রুপের কি কি সাবগ্রুপ থাকবে, তবে হ্যাঁ এটা বলা যায় যে যদি সাবগ্রুপ থাকে সেই সাবগ্রুপের এলিমেন্ট কতর মধ্যে পড়বে আর হলে কি হবে আর কি। যেমন আবিদ তো মনে হয় গতদিন পুরাটা ছিল না, গতদিন কিন্তু আমরা আরএসএ এনক্রিপশন নিয়ে আলোচনা করছি। আরএসএ এনক্রিপশন কিন্তু তোমার হচ্ছে গ্রুপ থিওরি থেকে দেখালাম যে আমরা গ্রুপ থিওরি থেকে লাগরেঞ্জের থিওরেম থেকে অয়লারের থিওরেম প্রুফ করলাম, তারপর অয়লারের থিওরেম থেকে তোমার দেখালাম হচ্ছে যে কিছু নিউ নাম্বার থিওরি রিলেশনশিপ, এবং ওইটা ইউটিলাইজ করে তোমার হচ্ছে আরএসএ এনক্রিপশনটা কাজ করে। ঠিক আছে, সো দ্যাটস এ পাওয়ারফুল থিং। আর তোমার হচ্ছে গিয়ে হিডেন সাবগ্রুপ প্রবলেম হচ্ছে একটা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার দিয়ে সলভ করা ট্রাই করা হয়। ঠিক আছে, সো এটা ক্লাস অফ প্রবলেমস যেটা হচ্ছে হিডেন সাবগ্রুপ প্রবলেম, এবং ওটার মধ্যে ইয়াটাও পড়ে, ওই যে তোমার শোরের যেটা আছে সেটা। লেকচার 2B। সো আমরা অল্প অল্প যাই, তোমরা হচ্ছে কিছু প্রবলেম সেট বানাতে পারলে আসলে ভালো হয়, তাহলে ধরো হচ্ছে তোমরা, না আমারও শেখা হয় তোমাদেরও শেখা হয়, তাই হ্যাঁ হ্যাঁ ভাই একটু প্র্যাকটিস করা হয়। হ্যাঁ না সেটাই, মানে ধরো আমরা ডিসকাস করলে যেটা হয় যে আমি বলে গেলাম আর তোমরা হয়তো বুঝলা, ঠিক আছে, হ্যাঁ এটা থেকে এটা হয়, এটা থেকে এটা হয়, কিন্তু দেয়ার শুড বি সাম মানে সেলফ থিঙ্কিং, মানে আমারও চিন্তা করা উচিত, কিছু প্রবলেম সেট বানাতে পারলে ভালো হয়। তো ঠিক আছে, তো ইয়া হিমেল ঘুমাই গেছো নাকি? ভাই আছে 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 হ্যাঁ তা তো আমরা আসলে রেকর্ড অফ করি। আচ্ছা, অফ করলাম।